ক্লাসটা বেসিক গ্রামারের প্রথম ক্লাস। হ্যাঁ, এখানে আমি বলেছি যারা 47 এর স্টুডেন্ট তাদেরকেও সংযুক্ত করে দিতে। বেসিকের স্টুডেন্টরাও করতে পারবে, কারণ এই ক্লাসটা সবার জন্য একরকম। এটা হচ্ছে ফান্ডামেন্টাল গ্রামার ক্লাস, এবং এটা পরীক্ষার জন্য খুব কাজের। মানে এখান থেকে পরীক্ষায়ও অনেক প্রশ্ন আসে ওই টাইপের। এবং গ্রামারকে আমরা যেভাবে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা ভাবি, গ্রামারের প্রতি আমাদের সাধারণ ভাবনা সহজ করে দিবে ক্লাসটা। হয়তো এই এক্সট্রা তেমন কথা বলার সময় পাবো না, একেবারেই আমি ক্লাস শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের ইংলিশ লেকচার 1, এভাবে ধরতে পারেন আমরা ব্যাপারটা। আচ্ছা, এখানে আমরা যেটা ক্লাসের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখতে মনে হবে গতানুগতিক কথা বলবো, আমি কোনো গতানুগতিক কথা বলবো না। এখানে গ্রামার নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গির মধ্যে যে সমস্ত আহ চিন্তাগত সীমাবদ্ধতা আছে, ওগুলো নিয়ে কথা। জিনিসগুলোকে খুব ইজি করে যেন ভাবতে পারেন। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ এখন দেখেন। তো পার্টস অফ স্পিচের কয় প্রকার, কি কি, এসব কথা তো বলার কথা না। স্বাভাবিকভাবেই আমরা সব পার্টস অফ স্পিচ গুলাকে চিনি। এবং এই, কিছু কথা প্রচলিত আছে, পার্টস অফ স্পিচ 8 প্রকারের ঊর্ধ্বেও বিদেশিরা বিভিন্ন গ্রামারে 11 প্রকার, 12 প্রকার, এরকম প্রকারগুলো বলে থাকেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে বা বর্তমান সময়ের প্রেক্ষিতে এখনো পর্যন্ত যেভাবে প্রচলিত, ইভেন আপনি ব্রিটিশ ইংলিশে দেখবেন, এরা কিন্তু 8 প্রকারই বলে। সুতরাং বিষয়গুলোকে আমরা 11 প্রকার, 12 প্রকার আছে ওরকম আলাদা করে ওখানে কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। এখন যারা এক্সট্রা প্রকারগুলো দেখায়, ওরা আর্টিকেলকে, হ্যাঁ, আর্টিকেল এটাকে আলাদা একটা প্রকার হিসেবে দেখায়। হ্যাঁ, ইভেন আলাদা যেই ডিটারমিনার ডিটারমিনার গুলোকে আলাদা একটা প্রকার হিসেবে দেখায়। তারপরে ইভেন জিরান্ড, হ্যাঁ, জিরান নামে কোনো কিছু নাই এমন কথাও কিছু কিছু বইতে আছে। মানে এটাকে বলা হচ্ছে এটা একটা ভার্বাল নাউন। হ্যাঁ, আবার আমরা জানি আমাদের কাছে আছে পার্টিসিপলস। এই যে প্রকারগুলো, এই প্রকারগুলোকেও আলাদা পার্সেন্টেজের প্রকার হিসেবে দেখানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটা কোনো না কোনো প্রকারের সাথে অন্তর্ভুক্ত। যেমন আর্টিকেল গুলো, আর্টিকেল ডিটারমিনার, এই দুইটা হচ্ছে অ্যাজেটিভের অন্তর্ভুক্ত। আর পার্টিসিপল, এটাও মূলত অ্যাজেটিভের অন্তর্ভুক্ত। জিরান্ডের সাথে একটু একটু সিমিলারিটি আছে, বা জিরান্ডের কাজই হচ্ছে নাউনের মতো। তার মানে এগুলা, তো অর্থাৎ এটা একটা নেম অফ অ্যাকশন, কাজের নাম। তাহলে ওটা নাউনের এক এক ধরনের নাউন। ওভাবে চিন্তা করলে এই জন্য 8 প্রকার ধরাই ভালো। আজকে আমরা দেখবো এ- এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ গুলো আছে, নাউন, এগুলা বাক্যের মধ্যে কার কি কাজ। ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ওটা, ফাংশনস অফ পার্টস অফ স্পিচ। হ্যাঁ, যদিও অবশ্যই আলোচনা করার সময় প্রত্যেকটার ডেফিনেশন বা আইডেন্টিফিকেশন বা পরিচিতি নিয়েও করা আসবে, কিন্তু এখানে ফোকাস থাকবে ফাংশন এন্ড পজিশন অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স। বাক্যের মধ্যে কার কি অবস্থা, এই ব্যাপারটার, এই কথাগুলো এত দরকারি। এই ক্লাসটাকে কয়েকবার করে করবেন, রেকর্ড থাকবে। এবং এই ক্লাসের মধ্যে প্রশ্ন আসলে প্রশ্ন করবেন। গতানুগতিক ভাবে আমাদের যে পড়ার পদ্ধতি বা সাধারণ, আমি আমার লম্বা অভিজ্ঞতা এই পড়ানোর ক্ষেত্রে, আমি সেই একেবারে 2009 সাল থেকে ক্লাস করাই। তাহলে আমার লম্বা একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলাদেশের একেবারে সেই রংপুর থেকে কক্সবাজার, এদিকে সিলেট থেকে বরিশাল, হ্যাঁ, ঢাকার আশেপাশ থেকে শুরু করে চিটগাং পর্যন্ত সবগুলো জায়গায় ক্লাস নেওয়ার লম্বা এক্সপিরিয়েন্স আছে। এবং স্টুডেন্টদের মেজাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টের সাথে আমার সরাসরি সাক্ষাৎ। এই বিষয়গুলো বিশেষ করে 2013 থেকে 17-18 পর্যন্ত এই সময়টা একেবারে সারা দেশে ঘুরতাম। তো এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝেছি, স্টুডেন্টদের এই বেসিক জায়গাগুলোতে গলত আছে, তারা চিন্তা, তাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা। এই জন্য অনেক জিনিস যেটা কমন সেন্স দিয়ে একজন বিসিএস প্রার্থী সমাধান করে ফেলার কথা, ওই জায়গায় দেখা যাচ্ছে তার সমস্যা হচ্ছে। সে ব্যাপারটা তার মুখস্থ করতে হচ্ছে, ব্যাপারটা সে বুঝে না ভাবছে। কিন্তু এগুলো বোঝার কিছু নাই, ব্যাপারগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারি। ইভেন এই কথাগুলো শুনবার পরে আপনার যে বিষয়টা হবে, এটা হচ্ছে কোন একটা প্রবলেম দেখার পরে ইংরেজিতে কোন একটা বিষয় দেখার পরে বিষয়টাকে আপনার সেন্স থেকে আসবে, আপনার সেন্সটা সাপোর্ট দিবে।
এই বাক্যটার মধ্যে এই জায়গাটা ভুল আছে। এই এই যেমন একটু আগে আমি এই বসে বসে কম্পিউটারে কাজ করছিলাম, কাজ হচ্ছে 45তম রিটেন পরীক্ষায় একটা প্যাসেজ আসছে, বলা হচ্ছে এই প্যাসেজের মধ্যে কিছু ভুল আছে, প্যাসেজটাকে তুমি পুনরায় লিখো, কোথায় কোথায় ভুল আছে ভুলগুলোকে চিহ্নিত করো, শুদ্ধ করে লিখো। এই 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 বিষয়টা নিয়ে একটা আলাদা করে শীট বানাচ্ছি, কারণ ওই টাইপের করে আগে কখনো বিসিএস রিটেন পরীক্ষায় আসেনি। এই যে বিষয়গুলো, এই টাইপের বিষয়গুলো খুব ইজিলি একটা স্টুডেন্ট সলভ করতে পারবে। এই টাইপের বিষয়গুলোতে স্টুডেন্টদের চিন্তা, মানে একটা শব্দ বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার কে কোন জায়গায় বসবে, কার ফাংশন কি, কোন জায়গায় কে আসার কারণে বাক্যে ভুল হচ্ছে, এই ব্যাপারগুলো ইজি হবে। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে কি প্রোনাউন। এরপরে আমরা লিখলাম ভার্ব, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8টা প্রকারকেই আমরা পরিচিত ভাবে পার্শ্বস্থিতির প্রকার হিসেবে চিনি। আচ্ছা, তাহলে আমাদের বিষয়বস্তু কি, প্লেসমেন্ট, পজিশন। এখন আসুন, একটা বাক্যের মধ্যে একটা বাক্য গঠন করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, সাবজেক্ট। অনলাইনের ওরাও রেসপন্স করবেন। একটা বাক্য গঠন করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, সাবজেক্ট। সাবজেক্ট ছাড়া কখনো বাক্য হবে না। এখন কেউ যদি বলে ডু দা সাম, তাহলে স্যার এখানে ডু হচ্ছে ভার্ব, দা সাম হচ্ছে অবজেক্ট, এখানে তো সাবজেক্ট নাই, এটাতে বাক্য ওই যে শুদ্ধ একটা ইম্পারেটিভ শেয়ার সেন্টেন্স। অপশন আছে না, শেয়ার অপশনে শেয়ার করবা, স্ক্রিন শেয়ার করবা। আর যখন তুমি যদি জি। সরি, ইউ সাবজেক্ট। হ্যাঁ, তাহলে না, আমি একজন কথা বলছিলাম আমাকে প্রশ্ন করছে, তাহলে এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে, একজন উত্তর দিল, এখানে ইউ একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, একটা বাক্য কিন্তু সাবজেক্ট ছাড়া হয় না। কারণ কি জানেন, সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে মূলত আলোচ্য বিষয়। হ্যাঁ, তো একটা একটা সেন্টেন্স হচ্ছে একটা আলোচনা, একটা সেন্টেন্স হচ্ছে একটা বক্তব্য। একটা বক্তব্য একটা বক্তব্য শুরু করার সময় বক্তব্যটার বিষয় লাগবে, যেখানে বিষয় নাই ওখানে শুরু হবে কিভাবে? এখন সাবজেক্টের সঙ্গে আমরা ছোটবেলা দেখে পড়েছি, যিনি কাজ করেছেন, যিনি কাজের কর্তা, তিনি সাবজেক্ট। এই কথাটা অশুদ্ধ না। যেমন ধরেন, আমি যদি বলি কলমটি সুন্দর, দা ফ্যান ইজ, একেবারে সহজ সেন্টেন্স লিখলাম। আজকের এক্সাম্পল সবগুলো সহজ হবে, কারণ এখানে পজিশন বোঝানোর উদ্দেশ্য, শব্দ দেখানো না। ইজটা ভার্ব, তাহলে দা ফ্যান সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আবার যদি বলি আহ, ফাহিম রাইটস দা লেটার, এখন এখন দেখা যাচ্ছে এখানে এটা ভার্ব আর এটা সাবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে এখানে ফাহিম শব্দটা একজন কর্তা এই কাজের জন্য, কিন্তু প্যান শব্দটা এই কাজের জন্য কোনো কর্তা নয়। এটা দিয়ে বোঝা যায় সাবজেক্ট মানে অলওয়েজ কর্তা নয়। কর্তা কথাটা শুদ্ধ, কিন্তু সাবজেক্টের আসল অর্থ হচ্ছে কি, আলোচ্য বিষয়। এই জন্য সাবজেক্ট ছাড়া কোনো বাক্য হবে না, এইটুকু কথা আমরা বুঝি। আচ্ছা, এবার দেখেন, তাহলে একটা বাক্য গঠিত হবে, প্রথমে একটা কি বসবে, সাবজেক্ট। আচ্ছা, এরপরে থাকবে কি, ভার্ব। এই ভার্বটাই হচ্ছে আলোচনা। এখন এই জায়গায় এসে আপনাকে ভাবতে হবে, একটা সেন্টেন্সের যে ভার্ব, এরপরে কি ছাড়া আর কি কি আছে, এরপর আর কিছু নাই। এরপরে কি থাকবে বা থাকবে না, ব্যাপারটা ফুললি ডিপেন্ড করবে ভার্বের উপর। ভার্বটা বলে দিবে এরপরে কে কাকে সে আনবে, কাকে সে আনবে না, কার সাথে সে থাকবে, কার সাথে সে থাকবে না। এটা টোটালি ভার্বের উপর নির্ভরশীল। এই জন্য একটা বাক্যের মধ্যে আসলে দুইটি পার্ট, একটা সাবজেক্ট আর একটা ভার্ব। বাকি বিষয়গুলো ভার্বের সাথে কানেক্ট। ধরি এখানে যদি আপনি কোনো অবজেক্ট আনেন, তাহলে এই অবজেক্টটার সাথে সম্পর্ক ভার্বের। এই ভার্বটা তাকে যদি গ্রহণ করে তাহলে সে থাকবে, না হলে থাকবে না, থাকার যোগ্যতা তার নেই, বাক্যের মধ্যে সে আসলেও জোর করে যদি বসাই দেন ভুল হবে। এখানে যদি আপনি কোনো মডিফায়ার আনেন, তাহলে এই মডিফায়ারটার সাথে সম্পর্কটা কার সাথে, ভার্বের সাথে। ভার্বটাই মডিফায়ারটাকে গ্রহণ করবে। তার মানে এখানে বাক্যের মধ্যে বাক্যের স্ট্রাকচার হচ্ছে, এটা ইউনিভার্সাল স্ট্রাকচার কিন্তু, মানে এর বাইরে ভূত আরো অনেক স্ট্রাকচার আছে, অনেক ধরন আছে, মিথ্যে কথা। দৃষ্টিভঙ্গির বদলান। পৃথিবীতে যত সেন্টেন্স আছে সকল সেন্টেন্সের গঠন একটাই, একটা সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, ভার্বের পরে যা আসবে তা ভার্বের উপর নির্ভর করবে। এখন আমাদের যে সাবজেক্ট,
হ্যাঁ, তাহলে ধাপে ধাপে বসাই। এরপরে কিভাবে কি আসবে এটা দিয়ে তো আমি বুঝাবো, আমি কথাগুলো বলবো বলেই তো বলছি। তাহলে আমাদের কাছে একটা বাক্যের যে গঠন, এই গঠনের মধ্যে দুইটি পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি, ভার্ব। এই যে সাবজেক্ট পজিশনটা আছে, এখান থেকে যে আটটা শব্দ আছে, এই আটজন থেকে এখানে কে কে সাবজেক্ট পজিশনে আসবে? নাউন এবং প্রোনাউন। আর কোন শব্দ যদি সাবজেক্ট পজিশনে আসে, সাবজেক্ট হওয়ার যোগ্যতা তার নাই। যদি কোনো কারণে আপনি সাবজেক্ট পজিশনে তাকে বসিয়েও ফেলেন, অর্থ শুদ্ধও হয়, তাও সে ওই ভার্ব থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত এই ধরনের কোন শব্দ নিজের পরিচয় আসতে পারবে না, তাকে নাউন বলতে হবে। যেমন মনে করেন আমি লিখলাম অ্যাডজেক্টিভ modifies a noun, এর একটা সেন্টেন্স। পরীক্ষায় এই সেন্টেন্সটা দিল। এখন এই সেন্টেন্সটা দিয়ে অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন দিল, অপশন এ, বি, সি এবং ডি দিল। এখন বলা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ নাউন। নাম, অ্যাডজেক্টিভ নামটাই এখানে কি অ্যান্সার হবে? নাউন। এই প্রশ্ন আমি প্রশ্ন করার জন্য বলি নাই, এটাতে উত্তর আপনি পারবেন এটা আমি জানি। আমি জাস্ট দেখাচ্ছি নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো শব্দ যদি সাবজেক্ট পজিশনে চলেও আসে, তাও সে কি হবে? নাউন হবে। যেমন দেখেন এ আমি লিখলাম কি, রাইট ইজ আ ভার্ব। এখানে একটা রাইট শব্দ লিখলাম। হুম, তাহলে আমি লিখলাম কি, অন অলওয়েজ, হ্যাঁ, টেক্স, অথবা আমি টেক্স না দিয়ে লিখলাম কি, মিন্স দা আপার পজিশন অফ এনিথিং। একটা কথা লিখলাম। হ্যাঁ, যাদের প্রশ্ন নাই এবং রেসপন্স করার প্রয়োজন নাই মনে করছেন, আপনারা স্টিকার অন করে অন রাখবেন না। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সাম্পল লিখলাম, এখানে একটা অন লিখলাম, অন। তাহলে দেখেন অন অলওয়েজ মিনস দ্য আপার পজিশন অফ এনিথিং, মানে অন শব্দটা সবসময় কোনো কিছুর উপরের অবস্থানটাকে বোঝায়। তাহলে এখানে অন শব্দটা একটা প্রেপোজিশন না? প্রেপোজিশন। তাহলে একটা প্রেপোজিশন এখানে এই মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে। এই রাইট শব্দটা একটা ভার্ব, একটা ভার্ব, সে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে। সুতরাং এ জলজয়ন্ত একটা ভার্ব, জলজয়ন্ত একটা প্রেপোজিশন, যেহেতু তারা সাবজেক্ট পজিশনে আসছে, সেহেতু তাদের পরিচয় হবে কি, নাউন। তাকে বলতে পারবেন না অন একটা প্রেপোজিশন, বলা যাবে না রাইট একটা ভার্ব। বুঝতে পারছি? তার মানে আমাদের যে আট প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই আট প্রকার যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থেকে এই নাউন এবং প্রনাউনই শুধুমাত্র সাবজেক্ট পজিশনে বসে এই জায়গাটা দখল করবে। বুঝতে পারছি? একটা কথা, আমি আগে আটটা শব্দের কাজ বলে ফেলি। আটটা শব্দ মন দিয়ে শুনবেন, এ এবং ইজিলি বলবো, অনেক লম্বা সময় নিব না। আটটা শব্দের এই যে, তাহলে স্যার একটা বাক্য গঠনের জন্য আবারও বলছি, পৃথিবীতে সকল বাক্যের গঠন একটাই, সাবজেক্ট হবে, এরপরে ভার্ব আসবে। তাহলে বাক্য যে অনেক ধরনের হয়, অনেক ধরন কিভাবে হয়, ব্যাপারগুলো ধাপে ধাপে আসবে। মাঝখানে এই জন্য আননেসেসারি প্রশ্ন না করে আপনি আমার কথাগুলোকে ফলো করেন, আমি ধাপে ধাপে আগাচ্ছি। সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এবং আমরা জানি সাবজেক্ট পজিশনে যা বসবে তা অবশ্যই নাউন বা প্রনাউন হবে। অন্য কোনো জাতের শব্দ সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না, সেগুলো সাবজেক্ট হতে পারবে না। এরপরে আসেন এই যে ভার্ব, এই ভার্বটা, ভার্ব পজিশনে কে বসবে? তাহলে শুধুমাত্র কোন একটা শব্দ, কোন একটা শব্দ ভার্ব পজিশনে আসলে ওই শব্দটা ভার্বই হবে। এবং ভার্ব সাধারণত কাজ বোঝায়, কোনো কিছুকে ডিফাইন করা বোঝায়, এইসব ব্যাপারে আমরা জানি। আচ্ছা, তাহলে ভার্বের জায়গায় শুধুমাত্র ভার্বই বসবে। কখনো কখনো অন্য কোনো শব্দ যদি ভার্ব হিসাবে আসে, তাহলে সে ভার্ব হিসাবে পরিচিত হবে। এইটুকু কথা সহজ। আচ্ছা, এখন আসেন, তাহলে স্যার এই যে বাকি শব্দগুলোর কাজ কি?
বাক্যের মধ্যে আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাক্যে, বাক্যে এই যে 8 প্রকার শব্দের অবস্থান, অবস্থান, ঠিক আছে? এই যে পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার, এদের বাক্যে অবস্থান। এখন বাক্যের মধ্যে আমরা 2টি জায়গা পেয়েছি এবং বলছি পৃথিবীতে সকল সেন্টেন্সের মৌলিক গঠন এই একটাই, এবং এই গঠনের মধ্যে সাবজেক্ট পজিশনে কে বসবে পেয়ে গেছি, ভার্ব পজিশনে কে বসবে পেয়ে গেছি। বাকি শব্দগুলো বাক্যের মধ্যে তাদের কাজগুলো কি, এই নিয়ে কথা। এবার আসেন, এখন এখান থেকে নিচের দিকে যাওয়ার আগে আমাকে এই জায়গাটাকে আরেকটু লম্বা করতে হবে। দেখেন, এই যে ভার্বটা আসবে, এই ভার্বের উপর নির্ভর করবে এখানে এরপরে কি আসবে। তাহলে ভার্বের পরে 2টি পজিশন আমার কাছে ইম্পর্টেন্ট। এরপরে এই ভার্বটা, এই ভার্বটা বলে দিবে এই ভার্বটা ট্রানজিটিভ হবে, এই ভার্বটা হয়তো ইনট্রানজিটিভ হবে, অথবা এই ভার্বটা লিঙ্কিং হবে। এই ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে এর পরে এখানে এসে চলে আসবে অবজেক্ট। এই ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় এখানে কোনো কিছু আসবে না, এখানে থাকবে ক্রস, এখানে থাকবে ক্রস। আর এই ভার্বটা যদি লিঙ্কিং হয়, ভার্বটা যদি কি হয়, লিঙ্কিং হয়, এখানে আসবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমি আপনাকে সংক্ষেপে একটু করে বুঝিয়ে দিচ্ছি। আবারও বলছি, পৃথিবীতে যে কোনো সেন্টেন্সের গঠন হচ্ছে কয়টা? একটা। সেন্টেন্সের মৌলিক গঠন হচ্ছে কয়টা? একটা। এই এই সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। ভার্বের পরে এখানে কি আসবে তা নির্ভর করবে ভার্বের উপর। পৃথিবীতে এই যে ভার্ব পজিশনে যে সকল ভার্ব আসে, এই ভার্ব গুলো কয় প্রকার? 3 প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। বুঝতে পারছি? আচ্ছা, এখন এগুলোর আমি কোনো পুস্তকে সংজ্ঞা দেব না। আমি বলবো ট্রানজিটিভ হচ্ছে যা অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। কিন্তু আমি চেনার উপায় বলবো, কিভাবে চিনবেন এই ভার্বটা ট্রানজিটিভ, কিভাবে চিনবেন এই ভার্বটা ইনট্রানজিটিভ, এই নিয়ে কথা বলবো। কিন্তু বেসিক বেসিক কথা হচ্ছে, একটা ভার্ব যদি নিজের কথাটা অবজেক্ট ছাড়া সম্পূর্ণ করতে না পারে তখন তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। কোন ভার্ব যদি অবজেক্ট ছাড়া এই অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে তাহলে তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। কোন ভার্ব যদি কাজ প্রকাশ না করে, কোন ভার্ব যদি কি প্রকাশ না করে, কাজ প্রকাশ না করে, সাবজেক্টকে ডিফাইন করে, যে কোনো কাজ প্রকাশ করছে না, কাজ প্রকাশ না করে সাবজেক্টকে ডিফাইন করে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। মনে করেন ফাহিম সুন্দর। এখন ফাহিম সুন্দর, এখানে ফাহিম তো কোনো কাজ করছে না, তাহলে ফাহিম লুকস বিউটিফুল, ফাহিম লুকস স্মার্ট। তাহলে দেখা যাচ্ছে ফাহিম শব্দ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, কিন্তু এখানে ফাহিমের কোনো কাজ বোঝাচ্ছে না। এরকম ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। এটা হচ্ছে আপাতত কথা। প্র্যাকটিক্যালি কথা হচ্ছে, তাহলে ভার্ব যদি, এই আমি 3টা এক্সাম্পল লিখি। আমি লিখলাম, মনে করেন হি, হুম, লিখলাম কি, হি রাইটস, না লিখে আমি ড্রাইভস দিয়ে দিই। হি ড্রাইভস দা কার, একটা বাক্য। আবার লিখলাম হি, মনে করেন স্লিপস, হি স্লিপস অ্যাট নাইট, সে রাতে ঘুমায়। আবার লিখলাম হি লুকস টায়ার্ড। 3টে সেন্টেন্স লিখলাম। এই 3টে সেন্টেন্সে আপনাকে বুঝে নিতে হবে ভার্বের 3টি ধরন আছে। এই 3টি ধরনের মধ্যে তিনটা কাজ। দেখেন, এখানে প্রথমে লিখেছি আমি একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের বিষয় হচ্ছে, এই ভার্বটাকে যদি আপনি ইট দিয়ে, ভার্বের পরে যদি একটা ইট বসান, অর্থ মিলবে। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পাশে যদি আপনি একটা ইট বসান, অর্থ মিলবে না। আবার এই ভার্বটাকে যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন, উত্তর পাওয়া যাবে। কিন্তু এই ভার্বকে যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন, উত্তর পাওয়া যাবে না। এরকম কয়েকটা ছোট বাক্য, ছোট শব্দ দিয়ে আমি আপনাকে ব্যাপারটাকে আরো একটু বুঝাই, কারণ এটা ইম্পর্টেন্ট বিষয়। এটা জাস্ট কথার কথা একটু করে বললাম, ওইরকম কিছু না। মনে করেন আমি লিখলাম
গো, আমি লিখলাম দো, আমি লিখলাম স্লিপ, আমি লিখলাম ড্রাইভ, আমি লিখলাম মনে করেন ওয়াক, আমি লিখলাম মনে করেন ইট। এখানে কতগুলো ভার্ব, এই ভার্ব গুলো থেকে কোন ভার্বটা ট্রানজিটিভ কোন ভার্বটা ইনট্রানজিটিভ তা আমরা বের করবো। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বের করার জন্য আমি দুইটি পদ্ধতি বলেছি। একটা হচ্ছে ভার্বটার পরে আপনি একটা ইট বসাবেন, তাহলে এই ভার্বগুলোর পরে আমরা একটা ইট বসাবো, তাহলে দেখা যাচ্ছে ইট বসালে অর্থ মিলে কিনা। যেটার সাথে মিলবে ওটা ট্রানজিটিভ, যেটার সাথে মিলবে না ওটা ইনট্রানজিটিভ। অথবা ইট না দিয়ে আমরা এখানে একটা কি দিয়ে প্রশ্ন করব। যদি কি দিয়ে প্রশ্ন করে ভার্বটার সাথে যৌক্তিক অর্থ পাওয়া যায় তাহলে সে ট্রানজিটিভ, আর যদি পাওয়া না যায় তাহলে সে ইনট্রানজিটিভ। দেখেন, আমি যদি বলি আই গো ইট, আমি এটি যাই, মিলে না, সুতরাং এটা ইনট্রানজিটিভ। কিন্তু আমি যদি বলি আই ডু ইট, মিলে, সুতরাং এটা কি ট্রানজিটিভ। এবার লিখেন, আবার বললাম আই স্লিপ ইট, আমি এটি ঘুমাই, মিলে না, সুতরাং এটা ইনট্রানজিটিভ। কিন্তু আই ড্রাইভ ইট মিলে, সুতরাং এটা ট্রানজিটিভ। আই ওয়াক ইট মিলে না, আমি এটি হাঁটি, মিলে না, ইনট্রানজিটিভ। কিন্তু আই ইট ইট মিলে, সুতরাং এটা ট্রানজিটিভ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে, তাহলে আমি কি, দেখেন, আমি কি যাই, মিলে না, তাই ইনট্রানজিটিভ। কিন্তু আমি কি করি, মিলে, ট্রানজিটিভ। আমি কি ঘুমাই, মিলে না, ইনট্রানজিটিভ। কিন্তু আমি কি চালাই, মিলে, ট্রানজিটিভ। আমি কি হাঁটি, মিলে না, ইনট্রানজিটিভ। আমি কি খাই, মিলে, ট্রানজিটিভ। বুঝে গেছে? অনলাইনে যারা আছেন এটুকু কথা বুঝে গেছে। ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা বের করতে পারবেন, এটা পরীক্ষা লাগবে। এই ব্যাপার যদি আপনি না জানেন, সামনের কথাগুলো আপনি আর কোনো কিছু বুঝবেন না। বলেন ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা বের করা যাবে কিনা? অনলাইন থেকে রেসপন্স নাই। স্যার যাবে। আচ্ছা, এই যে এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা জেনে গেছি ভার্বের দুইটি প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। লিঙ্কিং নিয়ে এখনো বলি নাই, আগে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কে দেখলাম। তাহলে আমরা জানি যখন কোনো ভার্ব ট্রানজিটিভ হয় তখন তারপরে একটা কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে এই ভার্বের এই সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কারণ এই ভার্বটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, সুতরাং এর একটা অবজেক্ট থাকবে। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট, এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। যদি ইনট্রানজিটিভ হয় তাহলে এখানে কিন্তু ক্রস হয়, অর্থাৎ এখানে কোনো কিছু বসবে না, এখানে এখানে জায়গাটা খালি থাকবে, অবজেক্ট বসবে না। যদি অবজেক্ট দেন বাক্য ভুল হবে। অবজেক্ট পজিশনে যদি কোনো নাউন চলেও আসে তাহলে কি করবেন তা নিয়ে আমি দেখাবো। এট নাইট এটা অন্য কিছু, এটা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এবার দেখেন লুক একটা ভার্ব। এই ভার্বটার মধ্যে উপরের দুইটি ভার্বের সাথে এটার একটা পার্থক্য আছে, যে খেয়াল করে দেখবেন যিনি তিনি কিন্তু টায়ার্ড, যিনি তিনি টায়ার্ড। দেখেন যিনি তিনি কার নয়, যিনি তিনি নাইট নয়, কিন্তু যিনি তিনি টায়ার্ড। এরকম যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট অভিন্ন হয় তখন এই ভার্বটার নাম লিঙ্কিং ভার্ব। এই ভার্বটার নাম কি, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে সাবজেক্টের উপর একটা ভার্ব আসে, সাবজেক্টের উপর একটা ভার্ব আসে। এই ভার্বের পরে যদি ভার্বটা কি হয়, ট্রানজিটিভ হয়, ভার্বটা যদি ট্রানজিটিভ হয় এখানে একটা কি বসে, এখানে একটা কি বসে, অবজেক্ট বসে। আর ভার্বটা যদি আচ্ছা এক লাইনে না লিখে, তাহলে আমাদের আরো একটা গঠন লিখতে হবে, একটা সাবজেক্ট প্লাস এখানে একটা ভার্ব থাকবে। এই ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় ইনট্রানজিটিভ হয় তাহলে এখানে কিছুই বসবে না, দ্বিতীয় গঠন। আর আবারও এখানে একটা সাবজেক্ট, তারপরে এখানে একটা ভার্ব হবে। এই ভার্বটা যদি কি ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব হয়, প্লাস এখানে বসবে কি, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে লম্বা কোনো কথা নাই, কমপ্লিমেন্ট হচ্ছে মূলত যিনি সাবজেক্ট তিনি কি, অবজেক্ট। মানে এখানে অবজেক্ট পজিশনে যে একই শব্দ আসবে, যেমন করেন ফাহিম লুকস স্মার্ট, হাসান ইজ আ স্টুডেন্ট। যিনি হাসান তিনি স্টুডেন্ট। হ্যাঁ,
এই ধরনের ভার্ব গুলোকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, আর এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সাধারণত সাধারণত কমপ্লিমেন্ট কি হয়, অ্যাজেটিভ হয়। কমপ্লিমেন্ট সাধারণত অ্যাজেটিভ হয়। হ্যাঁ, আবার কখনো কখনো কমপ্লিমেন্ট হিসেবে কি আসতে পারে, নাউন আসতে পারে। এখানে হিসাবটা হচ্ছে এখানে হিসাবটা হচ্ছে এরকম, মনে করেন 90 এবং 10, 90% সময় এজিটিভ আসে, 10% সময় কি আসে, নাউন আসে। আর অবজেক্ট যেটা হবে, এই সাবজেক্ট যেমন নাউন বা প্রনাউন হয়, যদি কোনো বাক্যের মধ্যে অবজেক্ট আসে, অবজেক্টও কি হয়, নাউন বা প্রনাউন হয়। হুবহু সাবজেক্টের মতো, হুবহু সাবজেক্টের মতো। তাহলে আমরা আমরা তিনটে স্ট্রাকচার পেয়েছি। এই তিনটে স্ট্রাকচারের মধ্যে এ, একটা সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। এই ভার্বের ক্যাটাগরির উপর ভিত্তি করে এখানে অবজেক্ট আসবে। ভার্বের ক্যাটাগরির উপর ভিত্তি করে এখানে কোনো কিছু অবজেক্ট বসবে না। ভার্বের ক্যাটাগরির উপর ভিত্তি করে এখানে কমপ্লিমেন্ট বসবে। বুঝতে পারছি? তাহলে মূলত আমাদের একটা গঠন হচ্ছে। তাহলে আমি যদি বলি, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ফাহিম, হ্যাঁ, লিখলাম কি, রাইটস দা লেটার, লিখলাম। আবার লিখলাম কি, ফাহিম ওয়াকস ইন দা গার্ডেন। আবার লিখলাম কি, ফাহিম লুকস স্মার্ট টুডে। তাহলে আমরা এখানে তিনটে সেন্টেন্স লিখলাম। দেখা যাচ্ছে ফাহিম হচ্ছে সাবজেক্ট, রাইটস ভার্ব। এই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। কারণ এখানে কি লিখে প্রশ্ন করা যায়, অথবা ফাহিম রাইটস ইট লিখলে অর্থ মিলে, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব। আর যেহেতু ট্রানজিটিভ, সুতরাং তারপরে একটা কি আছে, অবজেক্ট আছে। তাহলে এখানে অবজেক্ট আসবে কি আসবে না তা নির্ভর করবে এই ভার্বের উপর। তাহলে ফাহিম সাবজেক্ট, ওয়ার্কস ভার্ব। এই ফাহিম কি হাঁটে, কোনো প্রশ্ন যৌক্তিক না। ফাহিম ওয়ার্কস ইট, ফাহিম এটি হাঁটে, অর্থ যৌক্তিক না। সুতরাং এই যে অবজেক্টের যে পজিশন, এই পজিশনটা থাকবে খালি, এখানে কিছু বসবে না। এটার পরিচয় কি, এটা কেন আসছে, এটা নিয়ে একটু পরে কথা আসবে, ধাপে ধাপে আসি এটা আমরা। একটা মডিফায়ার। ওটা মডিফায়ার, কিন্তু ওটা মডিফায়ার, এটা আমরা এখনো ওইটুকু আসিনি, আমরা ধাপে ধাপে আগাই। এরপরে আমরা হচ্ছে ফাহিম হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তো দেখা যাচ্ছে এই ভার্বের সাথে এই দুইটার কোনো মিল নেই। এই ভার্বকে আমরা ইট দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। কারণ দেখা যাচ্ছে যিনি ফাহিম তিনি স্মার্ট। তাহলে এটা লিঙ্কিং ভার্ব। তাহলে এটা এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের আর এই শব্দটার নাম অবজেক্ট। এই শব্দটার নাম অবজেক্ট লেটার। এই জায়গায় অবজেক্টের জায়গাটা খালি, এখানে অবজেক্ট নাই। এই শব্দটাকে আমরা অবজেক্ট বলবো না। এই শব্দটাকে আমরা অবজেক্ট বলবো না, কাটা। এই শব্দটার নাম হচ্ছে কি, কমপ্লিমেন্ট। তাহলে এই শব্দটার নাম হচ্ছে অবজেক্ট, এই শব্দটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এটার সাথে এটার একটা মেজর পার্থক্য হচ্ছে, যিনি ফাহিম তিনি লেটার নয়। এটার সাথে যিনি ফাহিম তিনি কিন্তু স্মার্ট। তাহলে কমপ্লিমেন্ট হবে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিন্তু অভিন্ন হবে। সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু ভিন্ন হবে। সাবজেক্ট হচ্ছে যিনি কিল মারেন, অবজেক্ট হচ্ছে যিনি কিল খান। এখানে সত্তা দুইটা। তাহলে নিজে নিজেরই কিল মারার ব্যাপার তো না। যিনি মারেন তিনি সাবজেক্ট, যিনি মার খান তিনি অবজেক্ট। কিন্তু কমপ্লিমেন্টের ব্যাপারটা ওরকম না। কমপ্লিমেন্টের ব্যাপারটা হচ্ছে এটা তথ্য, এখানে কোনো অ্যাকশনই নেই, এখানে কোনো কাজ নাই। বুঝতে পারছি? তাহলে আমরা ইংরেজিতে ভার্ব পাবো তিনটা: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর কোনো ভার্ব নাই। মেইন ভার্ব হিসাবে আর কোনো ভার্ব নাই, মেইন ভার্ব হিসাবে আর কোনো ভার্ব নাই। একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসবে, ওই ভার্ব হিসাবে আর কোনো জাতের ভার্ব নাই। তাহলে স্যার আমরা যে পজিটিভ ভার্ব শুনছি, পসিটিভ ভার্ব শুনছি, আমরা যে আরো অনেক ধরনের ফ্যাক্টিটিভ ভার্ব শুনেছি, এগুলো বিভিন্ন ভাবে ওই ভার্ব গুলোর প্রকার। ট্রানজিটিভ ভার্বের আরো ভ্যারাইটি আছে, ইনট্রানজিটিভ ভার্বের ভিন্ন ব্যবহার আছে। এগুলো হচ্ছে এই তিনটি সাইড ভার্ব। তাহলে মেজর কয়টা ভার্ব? তিনটা। আবারও বলছি, আমি এই জন্যই ক্লাসের শুরুতে বলেছিলাম, আপনি আজকের কথা যেগুলো শুনবেন এই কথাগুলো গতানুগতিক বই থেকে শিখছেন ওরকম কথা না। আপনি যেভাবে ভাবেন ওই ভাবনাগুলোর মধ্যে পরিবর্তন, জিনিসটাকে আপনার চোখে ভাসবে পুরো গ্রামারে কি কি আছে, একটা বাক্য বাক্য হতে হলে কি কি হবে, তারপর গুলো ক্লিয়ারলি আপনার
দৃশ্যপটে আপনার ব্রেনের মধ্যে বেশি উঠবে, ওরকম ভাবে কথাগুলো বলা। তাহলে একটা সেন্টেন্সে প্রথমে কি বসবে? সাবজেক্ট। এরপরে কি আসবে? ভার্ব। এখন আসেন, এই ভার্ব যদি ট্রানজিটিভ হয় তাহলে এখানে কিছু বসবে। ব্যাপারটা এরকম না? আচ্ছা, এখন আমরা জানি একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট হিসেবে একটা নাউন আসবে, নাউন আসবে, হ্যাঁ, বা প্রনাউন আসবে। এই জায়গায় ভার্ব হিসেবে যে কোনো তিন জাতের ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব আসবে। এখন আমরা একটা বাক্যের মধ্যে, বাক্যের শুরুতেই আমরা কি শুধুমাত্র আমরা কি শুধুমাত্র মনে করেন একটা সেন্টেন্স লিখলাম, হাসান, হাসান, হ্যাঁ, তারপর আমরা লিখলাম কি, একেবারে এক্সাম্পল গুলো সহজ দিচ্ছি যেন আমরা ওই জায়গাগুলোর দিকে নজর যায়। নতুন নতুন শব্দ দিলে বারবার শব্দের দিকে চলে যাবে দৃষ্টিভঙ্গি। এই জন্য একই এক্সাম্পল দিচ্ছি বারবার যেন জিনিসটাকে দেখানো যায়। ফাহিম ড্রাইভস, আমি এখানে লিখলাম কি ফাহিম ড্রাইভস দা কার। আচ্ছা, এখানে দেখেন হাসান একটা শব্দ, কিন্তু আমি যদি বলি দা ওল্ড ম্যান ড্রাইভস দা কার, আর একটা সেন্টেন্স লিখলাম। খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন এই বাক্যের মধ্যে। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্ব বসছে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্ব বসছে। এখন ভার্বটা ট্রানজিটিভ, তাই এখানে অবজেক্ট আসছে, এখানে অবজেক্ট আসছে, কোনো অন্য বিষয়। কিন্তু এখানে একটা ব্যাপার দেখেন তো, এই ড্রাইভ ভার্বের সাবজেক্ট হচ্ছে হাসান শব্দটা, এই ড্রাইভ ভার্বের সাবজেক্ট হচ্ছে আহ, এখানে সাবজেক্ট হচ্ছে কি, এখানে মূল শব্দ কি, মনে করেন ওল্ড ড্রাইভস, মিলে না? শুধু দা যদি নেন, দা ড্রাইভস, মিলে না? কিন্তু যদি বলেন ম্যান ড্রাইভস, তাহলে মিলে। তার মানে এখানে মূল শব্দ কোনটা? এই শব্দটা। তার মানে এখানে এই ভার্বের সাবজেক্ট যেমন এই শব্দটা, এই ভার্বের সাবজেক্ট এই শব্দটা। কিন্তু এই সাবজেক্টটা গঠন করার জন্য এই সাবজেক্টের আগে একটা শব্দ, দুইটা শব্দ আসছে না? আসছে না? আবার আমি আরেকটা সেন্টেন্স যেভাবে লিখতে পারি না, আমি লিখতে পারি না দা ম্যান, আচ্ছা, লিখলাম দা ওল্ড ম্যান স্ট্যান্ডিং অন দা রোড ইজ মাই টিচার। একটা সেন্টেন্স লিখলাম, দ্য ওল্ড ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই টিচার। একটা বাক্য লিখলাম, এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে কোনটা? ইজটা। এখন এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কে? ম্যান। তাহলে এই ম্যান শব্দটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে একটা সেন্টেন্স গঠন করার জন্য সাবজেক্ট আসবে, সাবজেক্ট আসবে, এরপরে ভার্ব আসবে, ভার্ব আসছে। কিন্তু এই সাবজেক্টকে মডিফাই করার জন্য তার আগে শব্দ আসছে, তার আগে শব্দ আসছে, আবার তারপরেও শব্দ আসছে। এই পুরোটা মিলে একটা ইউনিট। তাহলে তার আগেও আসতে পারে, তারপরেও আসতে পারে না? তাহলে আমরা যে একটা সেন্টেন্স গঠন করি, প্রথমে সে নাউন বসাই, এখানে হচ্ছে কিওয়ার্ডটা নাউন হবে, কিন্তু ওই নাউনকে কেন্দ্র করে আরো কিছু শব্দ আসতে পারে। আবার যদি এখানে যে ভার্ব লিখলাম, আমরা ভার্বের জায়গায় কি লম্বা হতে পারে না? আমি যদি লিখি এই যে হাসান, এখানে না আমি লিখলাম হি হ্যাজ অলওয়েজ বিন ট্রাইং টু উইন ওভার মি। আমার একটা বন্ধু আছে, এই বন্ধু সবসময় চেষ্টা করে আমার উপরে জিতে যেতে। কিছু একটা আমি বললেই সে শুদ্ধ হোক ভুল হোক তর্ক করে সে বলে আমি তারটা শুদ্ধ। এরকম গাউরা টাইপের কতগুলো বন্ধু থাকে না? আমি শুদ্ধ বলছি সে জানে, তাও সে আমার উপর জিতবে, এই এই টাইপের কিছু বন্ধু থাকে। এখানে এই কথাটা আমি বললাম কি, হি হ্যাজ অলওয়েজ বিন ট্রাইং টু উইন ওভার মি। এই বাক্যটা আপনি লিখলেন, এই বাক্যতে সাবজেক্ট কিন্তু শুধু একটা শব্দ, কিন্তু ভার্বের পরিধি দেখেন, হ্যাজ অলওয়েজ বিন ট্রাইং, হ্যাজ অলওয়েজ বিন ট্রাইং। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্টের পরিধি দেখেন, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা মিলে সাবজেক্ট না? আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা মিলে কি? ভার্ব। তাহলে এই যে এখানে মেইন ভার্ব কোনটা? ট্রাইং। তাহলে এই মেইন ভার্বের জন্য একটা অক্সিলারি ভার্ব আসছে, একটা অ্যাডভার্ব আসছে,
হ্যাঁ, আর একটা অক্সিলারি ভার্ব আসছে। তার মানে একটা সেন্টেন্সের মূল গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে, ভার্ব বসবে। কিন্তু এই সাবজেক্টের আগে এবং সাবজেক্টের পরে, সাবজেক্টের আগে এবং সাবজেক্টের পরে শব্দ আসবে। এই যে একটা ভার্ব আসবে, এই ভার্বের আগে আবার ভার্বের পরে এরকম এক্সট্রা শব্দ আসবে। তার মানে ওই যে আমাদের কাছে ওই যে আমাদের কাছে কতগুলো শব্দ ছিল নাউন প্রোনাউন ছাড়া, আমাদের কাছে কি কি ছিল, নাউন প্রোনাউন, এরপরে আমাদের কাছে ছিল কি ভার্ব, এরপরে আমাদের কাছে ছিল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এরপরে প্রিপোজিশন এবং কনজাংশন, এরপরে ইন্টারজেকশন। লেখার ধরনটা খেয়াল করে। হুম, এই দুইটা তাহলে সাবজেক্ট হয় অবজেক্ট হয়, এটা আলাদা করে ভার্ব হয়। এই যে এখন এই যে শব্দগুলো, একটা বাক্যের গঠন হচ্ছে প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে, ভার্ব বসবে। এখন এই যে সাবজেক্ট বসবে, সাবজেক্টকে মডিফাই করার জন্য মনে করেন এখানে সাবজেক্ট হিসেবে একটা নাউন আসছে, এই নাউনের আগে তাকে মডিফাই করার জন্য এখানে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে। অথবা নাউনের পরে তাকে মডিফাই করার জন্য এখানে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে। আর আমরা জানি ভার্ব যদি ট্রানজিটিভ হয় এখানে একটা কি বসতে পারে, অবজেক্ট। আর যদি অবজেক্ট হয়, অবজেক্ট হিসেবে একটা নাউন আসবে, তার আগে তাকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ, তারপরে তাকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ। তার মানে এটা পুরোটা মিলে এখানে অবজেক্টের ভূমিকা থাকবে। আর এখানে যদি এরকম থাকে তাহলে এটা পুরোটা মিলে এখানে সাবজেক্টের ভূমিকায় থাকবে, ঠিক না? তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রনাউন যেখানে যেখানে বসবে। তাহলে বাক্যের মধ্যে নাউন বা প্রনাউন বসবে কয় জায়গায়, দুই জায়গায়, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় যদি অবজেক্ট থাকে। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে নাউন বা প্রনাউন আসবে তার অতিরিক্ত তথ্য হিসেবে কখনো তার আগে কখনো তার পরে যারা বসে তারা অ্যাডজেক্টিভ। হিসাব শেষ। তাহলে বাক্যের মধ্যে 8 প্রকার পার্টস অফ স্পিচের কোনটার জায়গা কোথায়, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এই দুইটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হবে, ভার্বটা ভার্বের জায়গায় বসবে, অ্যাডজেক্টিভ হচ্ছে এই দুইটা যেখানে বসবে তার আগে বা পরে বসবে, অ্যাডজেক্টিভের হিসাব। আর অ্যাডভার্বের হিসাব হচ্ছে ভার্বের আগে বা পরে বসবে, ঠিক না? এবং আমরা সকলে জানি একটা অ্যাডভার্ব কিন্তু একটা অ্যাডভার্ব কিন্তু নাউন এবং প্রনাউন ছাড়া সকল সকল শব্দকে মডিফাই করতে পারে। একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। এগুলো এখানে আমি অনেক কথা বলবো না কারণ আজকে আমার জায়গা অন্য জায়গায়, কিন্তু আমি জাস্ট একটু একটু ইঙ্গিত দিব। তাহলে একটা অ্যাডভার্ব তাহলে স্যার বাক্যের মধ্যে যে ভার্ব বসবে, তাহলে এখানে মনে করেন এই ভার্বের জায়গায় একটা ভার্ব আসলো, এই ভার্বকে মডিফাই করার জন্য এখানে একটা কি চলে আসতে পারে, অ্যাডভার্ব চলে আসতে পারে, প্লাস, মন দিয়ে শুনবেন এই কথাটা, তাহলে এখানে একটা কি আসবে, ভার্ব। ভার্বকে মডিফাই করার জন্য এখানে একটা ভার্ব আসবে। এই ভার্বকে মডিফাই করার জন্য এখানে একটা অ্যাডভার্ব বসবে কিনা, বসবে না। ভালোভাবে বুঝেন ব্যাপারটা, ব্যাপারটা বুঝেন। তাহলে সাবজেক্ট পজিশনে একটা নাউন আসবে, এই নাউনকে মডিফাই করার জন্য তার আগে এজেটিভ তারপর এজেটিভ এভাবে টোটাল মিলে একটা সাবজেক্টের জায়গায় বসতে পারে। একই বিষয়টা রিপিট হতে পারে কোথায়, এখানে, অবজেক্টে। কিন্তু কিন্তু এই যে ভার্বটা আছে, এখানে প্লাস দিয়ে এখানে একটা কি লিখলাম, ভার্ব। তাহলে এই জায়গায় যদি একটা ভার্ব বসে, এই ভার্বের যদি কোনো মডিফায়ার আসে, নাউনটার আগেও বসতে পারে নাউনটার পরেও বসতে পারে, কিন্তু এই ভার্বের আগে কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। কিন্তু এই ভার্বের পরে এখানে অ্যাডভার্ব বসতে পারে কিনা, পারে। সহজ ব্যাপারটা। তাহলে নাউনটার আগেও বসতে পারে নাউনটার পরেও বসতে পারে, ভার্বের আগেও বসতে পারে ভার্বের পরেও বসতে পারে। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যদি ভার্ব যদি ভার্ব ইনট্রানজিটিভ হয়, যদি ভার্ব কি হয়, ইনট্রানজিটিভ হয়। কিন্তু ভার্ব যখন ট্রানজিটিভ হবে, এই ভার্বের মডিফায়ার হিসেবে যে অ্যাডভার্বটা এখানে আসবে, এই অ্যাডভার্বটা এই জায়গায় না বসে এটা চলে যাবে অবজেক্টের পরে, এই জায়গায়। বুঝতে পারছি? অনলাইনে বুঝছেন কিনা দেখেন, এটা অনেকের কাছে জটিল লাগবে ব্যাপারটা, রেসপন্স করেন। স্যার বুঝছি।
তো স্যার আমার আচ্ছা। একটা কোশ্চেন ছিল। জি। বিষয়টা হচ্ছে নাউনের আগে এবং পরে অলওয়েজ সব সময় কি স্যার অ্যাডজেক্টিভই থাকবে, নাকি কোনো পরিবর্তন ভাবে কোনো সেন্টেন্স যদি মেক হয় সেক্ষেত্রে হবে না? না, অ্যাজেটিভ থাকবে বিষয়টা। যদি এই নাউন কেন্দ্রিক এইদিকে আগে শব্দ আসে পরে শব্দ আসে, এখন যদি এর আগে কোনো কিছু আসে, এগুলো আমি দেখাবো। আপনি জাস্ট আগে আমি যে সিদ্ধান্তগুলো দিচ্ছি এগুলোর ধাপে ধাপে আগান। স্যার, আপনি দ্বিতীয় ব্যাপারটা যদি একটু রিপিট করতে মানে ট্রানজিটিভ হলে কি হবে অ্যাডভার্বটা, এটা যদি আরেকবার হ্যাঁ, এটা তো বললাম না, আমি এখানে একটু থামছি কেন, কারণ হচ্ছে এখানে স্টুডেন্টদের একটু সমস্যা হতে পারে। আমি ব্যাপারটাকে এখানে অনেক বেশি লেখা, আমি আরেকটু কমিয়ে আবার একটু দেখাই। দেখেন, আমি দেখাচ্ছি একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টটা গঠন হওয়ার জন্য এখানে একটা কিওয়ার্ড হিসেবে থাকবে নাউন, এবং এই নাউনের আগে এজেটিভ আসতে পারে, এবং এই নাউনের পরেও এজেটিভ আসবে। এবং এখানে যা যত শব্দ আসবে সবগুলো শব্দ মিলে এটা একটা ইউনিট হিসেবে ভূমিকা পালন করবে। এই ইউনিটটার নাম হচ্ছে সাবজেক্ট। এরপরে এই জায়গায় একটা ভার্ব আসবে, এবং এই ভার্বটার জায়গায় মনে করেন এখানে একটা ভার্ব শব্দই আসলো। আচ্ছা, এটা ছোট করে লিখে এখানে একটা ভার্ব আসলো। এই ভার্বকে মডিফাই করার জন্য ধরুন এখানে একটা অ্যাডভার্ব আসলো। এখন আবার এই ভার্বটা মডিফাই করার জন্য এখানে একটা কি আসলো, অ্যাডভার্ব আসলো। তাহলে এই টোটালটা মিলে এটা একটা ইউনিট, এবং এই ইউনিটটার নামই থাকবে কি, ভার্ব। নাউন দ্বারা গঠিত ইউনিটের নাম সাবজেক্ট, কিন্তু ভার্ব দ্বারা গঠিত ইউনিটের নাম অন্য কিছু না, ভার্ব নাম একই। এখন এই জায়গাটাতে একটা জিনিস আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি যদি এই ভার্বটা ট্রানজিটিভ হয়, তার মানে তখন এখানে একটা অবজেক্ট থাকবে না, এখানে একটা অবজেক্ট থাকবে। এবং এই অবজেক্টের গঠন কিন্তু হুবহু সাবজেক্টের মতো, ওটা তো আমরা জানি, সুতরাং ওটা নিয়ে আর রিপিট করার কিছু নেই। তাহলে এখানে একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। এখন যদি অবজেক্ট থাকে, তাহলে এই যে অ্যাডভার্বটা বসছে, এই অ্যাডভার্বটা এই জায়গায় বসানো যাবে না, এটা এখানে বসানো যাবে না। তখন এই অ্যাডভার্বটা চলে যাবে অবজেক্টের পরে, অবজেক্টের অবজেক্টের পরে গিয়ে এখানে আসবে। তখন তাকে বলা হবে মডিফায়ার, এবং মডিফায়ার একটা প্লেসের নাম। আর যদি অবজেক্ট না থাকে, যদি এই জায়গায় কোনো অবজেক্ট না থাকে, তাহলে তো অ্যাডভার্বটা এখানেই বসে যাবে। যদি অবজেক্ট না থাকে তাহলে অ্যাডভার্ব বসে যাবে, যদি অবজেক্ট থাকে তাহলে এই অ্যাডভার্বটাই মডিফায়ার হিসাবে অবজেক্টের পরে গিয়ে বসবে। এই হিসাব এই হিসাব অনেক জটিল ভাবে নেই, আর কিছু নাই, সহজ। তাহলে স্যার বুঝতে এখন, পারছি। জি, তাহলে আমাদের এখানে একটা সেন্টেন্সের গঠন দাঁড়ালো, সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। ভার্ব যদি ট্রানজিটিভ হয় এখানে একটা অবজেক্ট বসবে। অবজেক্টের পরে একটা পজিশন আছে, ওটার নাম হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার যে বিষয়, এই মডিফায়ারটা আসলে এই ভার্বের মডিফায়ার। এই ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের পরে যে শব্দটা বসার কথা ছিল, এই শব্দটা এখানে না বসে অবজেক্টের পরে গিয়ে বসছে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে ওটা ভার্বের পাশে চলে আসছে না, বারবার পাশে চলে আসছে না। এখন ব্যাপারটা সহজে বুঝে গেছে। বিষয়টাকে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, যেন এ, একটু দুর্বল যারা আছে তারা সহজে আইডেন্টিফিকেশন করতে পারে। এ, যেহেতু এখান থেকেই সরাসরি পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে, মানে এখান থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসবে তার কোনো অনিশ্চয়তা নাই, শতভাগ নিশ্চয়তা, মানে কোনো সন্দেহ নাই। ওইগুলো থেকে প্রশ্ন ঘুরে ঘুরে আসে, দেখেন। তাহলে আমি এখন দেখাচ্ছি, মনে করেন ফাহিম রিডস কেমিস্ট্রি। তাহলে আমরা জানি রিডস একটা ট্রানজিটিভ ভার্ব, তাই তার একটা কি আছে, অবজেক্ট আছে। এখন আমি লিখলাম কি, ডেইলি। এখন দেখা যাচ্ছে এখানে ফাহিমটা হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, কেমিস্ট্রি হচ্ছে অবজেক্ট। এখন এই শব্দটা কি অ্যাডভার্ব। মডিফায়ার, অ্যাডভার্ব। এটা মডিফায়ার, এবং এই মডিফায়ারটা এটা আসলে বসার কথা ছিল কোথায়, এই জায়গায়। হুম। হ্যাঁ। এখন দেখেন, আমি যদি বাক্যটাকে আরেকটা বাক্য এভাবে লিখি, ফাহিম, হুম, তাহলে দেখেন, রিডস ইন দা, ফাহিম লাইব্রেরিতে পড়ে। আমি ইচ্ছে করেই
কিবোর্ডে কথাটা বললাম না। অর্থাৎ রিড একটা ট্রানজিটিভ ভার্ব। আপনি আমাকে প্রশ্ন করে বলবেন, স্যার রিড ট্রানজিটিভ ভার্ব তো, রিড ট্রানজিটিভ ভার্ব হলে, যদি ট্রানজিটিভ হয় তখন তো অবশ্যই একটা অবজেক্ট লাগে। এখানে কোনো অবজেক্ট দেন নাই, বাক্যটা কিভাবে শুদ্ধ হলো? এই প্রশ্ন অনেকের আসবে। রিমেম্বার, একটা ট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। একটা ট্রানজিটিভ ভার্বকে আমরা চাইলে ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। হুম। এই জন্য এখানে রিড ভার্বটা এখানে ট্রানজিটিভ হিসেবে আসছে, একই শব্দটা এখানে স্যার ইনট্রানজিটিভ হিসেবে আসছে। এখন দেখতে পাচ্ছি, প্রশ্ন নিব, আগে এটাকে মিলিয়ে দেন দেখি, বলেন। এটা সাবজেক্ট, এটাও সাবজেক্ট। এটা ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব, এই জন্য এটার একটা অবজেক্ট আছে, এটার নাম মডিফায়ার। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার। অনুরূপভাবে সাবজেক্ট, ভার্ব, কিন্তু এই ভার্বটা ইন্ট্রানজিটিভ, কারণ এই ভার্বের কোনো অবজেক্ট নেই। হুম। এখন ইন দ্য লাইব্রেরি, তাহলে যদি সাবজেক্টের পরে ভার্ব আসে, ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, বাকি যা থাকে তা কি হবে? মডিফায়ার হবে। মডিফায়ার। সুতরাং এই জায়গাটা হচ্ছে মডিফায়ার। এগুলো থেকে বিসিএস পরীক্ষায় আপনি একেবারে 35 থেকে 46 প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় প্রিলিতে প্রশ্ন আসছে। এই মডিফায়ারটা অনেকেই চেনে না। একবার বাদ যাবে না যেখানে এই জায়গা থেকে অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন, পজিটিভ এবং অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসেনি। হ্যাঁ, এবং এই ধরনের সিম্পল সেন্টেন্সই আসছে। ইভেন আমি যেরকম সেন্টেন্স লিখেছি ওরকমই, এগুলো আমি প্র্যাকটিক্যালি প্রিভিয়াস প্রশ্ন সলভ করার সময় আপনি দেখবেন একটু পরে। তাহলে ইন দ্য লাইব্রেরি, এটা হচ্ছে কি? মডিফায়ার। তাহলে আমাদের কাছে একটা ক্যালকুলেশন দাঁড়ালো কিরকম? আমরা জানি এখন, ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে, সাবজেক্ট পজিশনে নাউন বা প্রনাউন বসবে, এখানে ভার্ব বসবে, অবজেক্ট পজিশনেও নাউন বা প্রনাউন বসবে, আর মডিফায়ার হিসেবে যা আসবে তা হচ্ছে আসলে এই যে বাক্যের যে ভার্ব আছে, এই যে ভার্ব আছে, এই ভার্বকে মডিফাই করার জন্য এখানে যে একটা অ্যাডভার্ব আসার কথা ছিল, এই গঠনটাই মূলত মাঝখানে কি ঢুকে গেছে? অবজেক্ট ঢুকে গেছে। আসলে এটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এখানে যা বসবে তা কি হবে? অ্যাডভার্ব হবে। যদি অ্যাডভার্ব হয় তাহলে বসে যাবে, যদি অ্যাডভার্ব না হয়ে অন্য কিছু আসে তাহলে তাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এই ব্যাপারটাকে বোঝাবার জন্য আমি আমার একটু আবারও দুইটা এক্সাম্পল লিখতে হবে। আমি যেমন, আমি আবার লিখলাম হি রিডস, এখানে লিখলাম কি? কেমিস্ট্রি। তারপর আমি লিখলাম কি? ডেইলি। এই এক্সাম্পলটা আমরা একটু আগে দেখেছি। এবার আমি লিখলাম কি? হি রিডস। হ্যাঁ, মনে করেন হি রিডস। এবার দেখেন, এখন আমি লিখলাম দা লাইব্রেরি। এই কথাটা আমি একটু আগে লিখেছিলাম। এবার খেয়াল করেন, এই ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাই তার অবজেক্ট আছে এবং তার মডিফায়ার আছে, এই ভার্বের মডিফায়ার। এখন এই ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই জন্য এই সেন্টেন্সটা অশুদ্ধ। এই সেন্টেন্সটা কি? অশুদ্ধ। স্যার ইন কারণ দিলে এই শুদ্ধ হতো না? ইন দিলে শুদ্ধ হইতো, ওই কথাটা কেন ইনটা আসবে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ইন দিলে শুদ্ধ হতো, ওটা তো সেন্সের কথা। কেন ইন আসলো এই ব্যাপারটা ব্যাখ্যা করা দরকার, এবং এই স্যার ব্যাপারটা যদি আপনি জানেন তাহলে প্রেপোজিশন আপনার আর প্লাস ভুল নাউন হবে না। থাকলে তো অ্যাডভার্ব হয়। হ্যাঁ, দেখেন, এখানে এই যে আমাদের এই যে অ্যাডভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব আসবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম, মনে করেন এখানে ফাহিম রিড কেমিস্ট্রি, তারপর আমি লিখলাম কি? দা, আমি একেবারে কেমিস্ট্রিটা রাখলাম। এরপর আমি লিখলাম কি? দা লাইব্রেরি। একটু সহজ করে দিলাম বিষয়টাকে, যেন যারা একটু দুর্বল আছে তারা একটু সহজে বুঝতে পারে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে মডিফায়ার বলতে হবে। তাহলে মডিফায়ার হতে হলে তাকে কি হতে হবে? অ্যাডভার্ব। এখন এই শব্দটা গঠনগতভাবে অ্যাডভার্ব ছিল, তাই মডিফায়ারের জায়গায় জায়গায় এসে বসে গেছে। কিন্তু এই শব্দটা হচ্ছে নাউন। এই শব্দটা হচ্ছে কি? নাউন। তাহলে একটা নাউন কি অ্যাডভার্বের জায়গায় বসতে পারবে? পারবে না। তাই একজন অনলাইনে অলরেডি বলেছে, এবং তার উত্তরটা ঠিক আছে, কিন্তু যারা ধরতে পারে না তাদের জন্য উত্তর হচ্ছে, এই নাউনের শুরুতে আমরা একটা কি দিব? প্রেপোজিশন দিব। তাহলে এই প্রেপোজিশনটা আসার কারণে এই নাউনটা অ্যাডভার্বে রূপান্তরিত হলো, এবং এই পুরোটা মিলে এখন আর নাউন নাই, যেহেতু প্রেপোজিশন। সুতরাং এটা এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে, এবং এটার নাম হচ্ছে কি? মডিফায়ার। বলেন না, এটার নাম হচ্ছে কি? মডিফায়ার। তাহলে আমরা এর মধ্যে যে জিনিসগুলো জানলাম, অ্যাডভার্ব হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য। নাউন প্রোনাউন যেখানে আসবে তার আগে অ্যাডজেক্টিভ আসবে, তারপরে অ্যাডজেক্টিভ আসবে। আর ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের আগে অ্যাডভার্ব আসতে পারে, ভার্বের পরেও অ্যাডভার্ব আসতে পারে। আরো কথা আছে, কথা এখানে শেষ না, কথা সবগুলো মিলালে তারপর এখন অনেকের কাছে প্রশ্নই আসবে না, কিন্তু কথা যখন তুলবো তখন তার মাঝে প্রশ্ন সৃষ্টি হবে।
তাহলে আমার কথা হচ্ছে একটা স্যার একটা সেন্টেন্সে প্রশ্ন ছিল। কি বলেন? স্যার মানে মডিফায়ার কি সবসময় অ্যাডভার্বই হবে, অন্য কিছু হতে পারে না? না, অন্য কিছু হতে পারে না, মডিফায়ার সবসময় অ্যাডভার্বই হবে। অনেকে ওটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে, যেহেতু ওটা প্রেপোজিশন দ্বারা বানানো হয়। অর্থাৎ এই যে একটু লাইব্রেরি লিখলাম, লাইব্রেরি নাউনটাকে প্রেপোজিশন দিয়ে যুক্ত করে বসালাম, প্রেপোজিশন দিয়ে ফ্রেজটা গঠিত হলো বলে অনেকে এই ফ্রেজটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। তবে ওটা গ্রহণযোগ্য কথা নয়, কারণ প্রেপোজিশনাল ফ্রেজ হওয়ার জন্য তাকে প্রেপোজিশনের ভূমিকায় আসতে হবে। এই জন্য ওটার উত্তর হচ্ছে অ্যাডভার্ব, ওটা অ্যাডভার্ব অ্যাডভার্ব হবে, আর কিছু না। তাহলে এবার দেখেন, সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, এরপরে হচ্ছে অবজেক্ট বসছে, এরপরে কি বসছে? মডিফায়ার বসছে। এখন এই সাবজেক্টের জায়গায় একটা কি বসলো? নাউন। এই নাউনকে মডিফাই করার জন্য একটা কি বসলো? অ্যাজেটিভ। আবার এই অ্যাজেটিভ কে মডিফাই করার জন্য এখানে ভেতরে একটা কি অ্যাডভার্ব ঢুকে যেতে পারে না? অবশ্যই পারে। হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা অ্যাজেটিভ বসলো, এভাবে কি একটা গঠন চলে আসতে পারে না? মনে করেন এদিকে একটা ডিটারমিনার বসলো, এখানে আরো একটা অ্যাজেটিভ চলে আসলো, তার মানে মাঝখানে একটা কি ঢুকে গেল? অ্যাডভার্ব। অথবা একটা সেন্টেন্সের গঠন দেখেছিলাম সাবজেক্ট, তারপরে হচ্ছে এখানে ভার্বটা কি? ভার্ব, লিঙ্কিং ভার্ব, প্লাস এখানে বসবে কি? কমপ্লিমেন্ট, প্লাস মডিফায়ারের জায়গায় ঠিক হয় কি বসবে? মডিফায়ার। তাহলে দেখা যাচ্ছে এখানে যখন কমপ্লিমেন্ট হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে যে একটা নাউন আসবে, নাউনকে কেন্দ্র করে অ্যাডজেক্টিভ আসবে আগে পরে। হ্যাঁ, তাহলে বাক্যের মধ্যে একটা ভার্ব আসবে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডজেক্টিভের জায়গা হচ্ছে বাক্যের মধ্যে, এখানে নয়। অ্যাডজেক্টিভের জায়গা হচ্ছে এখানে নাউন থাকবে, এই নাউনকে কেন্দ্র করে তার আগে তারপরে। এখানে নাউন থাকবে, এই নাউনকে কেন্দ্র করে তার আগে এবং তার পরে। আবার যদি ভার্ব লিঙ্কিং হয়, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে স্বাধীন একটা জায়গা আছে অ্যাডজেক্টিভের জন্য, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এখানেও কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমার এই উদ্দেশ্য হচ্ছে আপনাকে বাক্যের মধ্যে শব্দগুলোর কার কোথায় কোথায় জায়গা আছে তা ডিসকভার করে দেওয়া একটা বাক্যের মধ্যে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমি আপনাকে সহজ করে বলি, একটা বাক্য, একটা বাক্য হচ্ছে একটা সংগঠন। এই সংগঠনে চারটা পোস্ট আছে। একটা পোস্টের নাম সাবজেক্ট, একটা পোস্টের নাম ভার্ব, একটা পোস্টের নাম অবজেক্ট, একটা পোস্টের নাম মডিফায়ার। এই চারটা পোস্ট আছে। কিন্তু এই চারটা পোস্টে ঢুকবার জন্য আমাদের কাছে মানুষ আছে 8 জন। মানুষ আছে কয়জন? 8 জন। এবং এখানে একটা শব্দ আছে খুব প্রভাবশালী। সে কি করে? এই সংগঠনের গুরুত্বপূর্ণ দুইটা পোস্টে সে থাকে। সে সাবজেক্ট পজিশনেও থাকে, সে অবজেক্ট পজিশনেও থাকে। নাউন, ঠিক না? আর নাউনের পাশে প্রনাউন যে আছে, সে বেচারা সহসভাপতি। কোনো কারণে সভাপতি অনুপস্থিত থাকলে সহসভাপতির ভাত আছে, কিন্তু সভাপতি থাকা অবস্থায় সহসভাপতির কোনো কাম আছে? কাম নেই। এই জন্য প্রনাউনের অবস্থা ওরকম। আর ভার্বের জায়গায় শুধু ভার্বই বসে। তাহলে স্যার বাকিগুলোর কাজ কি? এখানে বিভিন্ন সম্পাদক আছে। এখন এই সংগঠনের যে, তাহলে একটা সংগঠন গঠন করার জন্য সভাপতি আর সেক্রেটারি দিলেই হচ্ছে, বাকিগুলোর কোনো কাজ নাই। হ্যাঁ, নাউন এবং ভার্ব, বাকিগুলো হচ্ছে সবাই আশেপাশে বিভিন্ন ছোট ছোট পদ নিয়ে বসে থাকে। তাহলে এজেটিভের নাউনের পদ পেয়েছি সাবজেক্টের জায়গায়, নাউনের পদ পেয়েছি অবজেক্টের জায়গায়, এজেটিভের পদ পেয়েছি নাউনকে কেন্দ্র করে পাশে আসবে। অর্থাৎ এজেটিভ হচ্ছে নাউনের বডিগার্ড। এজেটিভ, কারণ এজেটিভ তো নাউনের প্রতিস্থাপন হতে পারে না। নাউন অনুপস্থিত থাকলে নাউনের জায়গায় বসার অধিকার এজেটিভের নেই। এজেটিভ কোনো কোনো কারণে নাউন না আসলে বাক্যের মধ্যে তার জায়গায় এজেটিভ বসবে, এই অধিকার তার নাই। তার মানে এজেটিভ প্রনাউনের মতো যোগ্যতা রাখে না। প্রনাউন হচ্ছে সহসভাপতি, কিন্তু এজেটিভ সহসভাপতি না। এজেটিভ হচ্ছে পিএস। এজেটিভ হচ্ছে কি? পিএস। কার পিএস? নাউনের। তাহলে নাউনের পিএস হিসাবে নাউন যেখানে যাবে ওখানেই এজেটিভ যাবে। তাহলে নাউনের জায়গা পেয়েছেন আপনি বাক্যের মধ্যে তিনটা। কয়টা? তিনটা। সাবজেক্ট পজিশনে এখানে নাউন আসবে, এখানে নাউন আসবে, এখানেও একটা নাউন আসে, যদিও তার আগে একটা কি থাকে? প্রিপজিশন থাকে।
কারণ নাউনের আগে প্রিপোজিশন দিলে তখন সে কি হয়ে যায়, অ্যাডভার্ব হিসেবে, অ্যাডভার্ব হিসেবে মডিফায়ারের জায়গায় বসতে পারে। তাহলে এখানে নাউন বসে, এখানে নাউন বসে, এখানে নাউন বসে প্রিপোজিশন সহ। তাহলে নাউনের পিএস হচ্ছে কে, এজেটিভ। যেখানে নাউন যাবে ওখানে এজেটিভ বসবে, ঘটনা শেষ। এজেটিভ হচ্ছে নাউনের পিএস, এজেটিভ হচ্ছে নাউনের পিএস, এজেটিভ হচ্ছে নাউনের পিএস। কথা বলছেন? পিএস নাউন যেখানে দেবে ওখানে চলে যাবে। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ঘটকের মতো। কথা বলছেন? এ হচ্ছে সব জায়গায় যায়, কারণ সে নাউনের পিএস না। নাউন যদি রাজা হয়, ভার্ব যদি রানী হয়, সে রানীর পিএস। রানীর পিএস হিসাবে রানীর সবকিছু দরকার। রানীর ফুল আনতে হবে, রানীর খাবার দাবার লাগবে, রানীর খবর রাজার কাছে পৌঁছাইতে হবে, রানীর অনেক কিছু আছে, ঠিক না? এই জন্য অ্যাডভার্ব হচ্ছে কার পিএস, ভার্বের। এবং এই একটা অ্যাডভার্ব তাহলে দেখি বলেন, বাক্যের মধ্যে চারটা পোস্ট আছে, পোস্ট আছে কয়টা? চারটা। এই চারটা পোস্টের মধ্যে তিনটা পোস্টেই কে বসে, কে বসার সুযোগ আছে? নাউন। নাউন। আর নাউন যেখানে বসে নাউনের পিএস হিসাবে, নাউনের পিএস হিসাবে, নাউনের পিএস হিসাবে তার আগে আগে তার সাথে লেগে লেগে কি আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে। অ্যাডভার্ব কোথায় বসবে? তাহলে আমরা একটা জায়গায় পেয়েছি অ্যাডভার্বের, অ্যাডভার্বের জন্য স্বাধীন একটা জায়গা পেয়েছি না? হুম। এই দুইটার জন্য জায়গা পেয়েছি, এটার জন্য স্বাধীন জায়গা আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পিএস, নাউনের সাথে লেগে থাকবে, অ্যাডজেক্টিভ গেল। তাহলে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের জন্য একটা স্বাধীন জায়গা পেয়েছি না, অ্যাডভার্ব। তাহলে স্যার এখানে নাউন বলছেন, ওই যে প্রিপোজিশন প্লাস নাউন মিলেও এখানে নাউন আসতে পারে, কিন্তু জায়গাটা কার? অ্যাডভার্বের। অ্যাডভার্বের জন্য একটা স্বাধীন জায়গা পেয়েছি। এবার হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য এরকম কোন স্বাধীন জায়গা কি বাক্যের মধ্যে আছে? আছে। বাক্য গঠন হয় তিন ভাবে, ভার্বটা তিন রূপের। ভার্ব যদি ট্রানজিটিভ হয় অবজেক্ট থাকবে, ভার্ব ইনট্রানজিটিভ হলে অবজেক্ট থাকবে না, ভার্ব যদি লিঙ্কিং হয় তখন সাবজেক্ট অবজেক্ট কিছু না, অবজেক্ট কিছু থাকবে না, তখন থাকবে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট সাধারণত কি হয়? এজেটিভ হয়। তার মানে যখন ভার্ব লিঙ্কিং হবে তখন এই জায়গায় এজেটিভ বসার একটা অধিকার এজেটিভের জন্য পেয়েছে। আর অ্যাডভার্বের জন্য স্বাধীন জায়গা কোনটা? মডিফায়ারের জায়গাটা। আচ্ছা, এখন আসেন, এইটুকু কথা বুঝছেন? হুম। তাহলে একটা বাক্যের মধ্যে চারটা পোস্ট কে কোথায় বসবে, এবং এই অ্যাডভার্বের একটা অ্যাডভার্ব দেখেন, এখানে একটা নাউন বসছে, এই নাউনের পিএস হিসেবে এখানে কি আসছে? এজেটিভ আসছে। এখন একটা অ্যাডভার্ব কিন্তু এখানে চলে আসতে পারে, একটা অ্যাডভার্ব এখানে চলে আসতে পারে। এই অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডজেটিভ কে, অ্যাডজেটিভ মডিফাই করবে কাকে? নাউন কে। এভাবে চলে আসতে পারে। যেমন দেখেন, দা, ভেরি, টল, ম্যান, ওয়াকিং ইন দা গার্ডেন ইজ মাই ড্যাড। বাগানের মধ্যে যে লম্বা লোকটি হাঁটছে ওটা আমার বাবা। ওই যে বাগানে, বাগানে যে লম্বা লোকটি হাঁটছে ওটা আমার বাবা। দ্য ভেরি টল ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন ইজ মাই ড্যাড। এখানে ইজ হচ্ছে কি, ভার্ব। এখানে পুরা জায়গায় এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো জায়গায় সাবজেক্ট হচ্ছে কে? ম্যান না? তাহলে ম্যান হচ্ছে নাউন, ম্যান হচ্ছে কে? নাউন। এই নাউনের পিএস হিসেবে আসছে কে? টল, এজেটিভ। টল হচ্ছে কি, এজেটিভ। এখন ভেরি ম্যান নাকি ভেরি টল, তাহলে এই ভেরিটা কি? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা এই এজেটিভকে মডিফাই করছে, এই এজেটিভটা নাউনকে মডিফাই করছে। আবার এই দি শব্দটা, এটা ডিটারমিনার। কোন নাউনের আগে যখন কোন ডিটারমিনার আসে, তার সংশ্লিষ্ট যত শব্দ থাকুক সে সব সময় শুরুতে এসে পাহারা দেয়। কারণ ডিটারমিনার গুলো হচ্ছে গার্ড, পিএস না। পিএস এর কাছে গান থাকে না, গার্ডের কি থাকে? বন্দুক থাকে, সে দাঁড়ায় থাকবে বাইরে। এখন ডিটারমিনার গুলো সবসময় গার্ডের ভূমিকা রাখে, তাদের কাছে কি কি থাকে? অস্ত্র শস্ত্র থাকে। তাহলে এই মাঝখানেও অ্যাডভার্ব ঢুকে যেতে পারে। তাহলে একটা অ্যাডভার্বের জায়গা হচ্ছে, তাহলে এই যে নাউনের আগে এজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব হবে যেমন আসবে চারটা তাহলে একটা বাক্যের মধ্যে পজিশন কয়টা? চারটা। একটা বাক্যের মধ্যে পোস্ট কয়টা? চারটা। এই চারটা পোস্টের মধ্যে আমরা হিসাব পেয়েছি, এখানে কি বসে? নাউন বসে। এখানে কি বসে? নাউন বসে।
এখানে সাধারণত এখানে কি বসে? অ্যাডভার্ব বসে, বলেন না এখানে কি বসে? অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্ব, মন দিয়ে শুনবেন কিন্তু কথাটা, একটা অ্যাডভার্ব অনেকেই আমাকে মাঝখানে প্রশ্ন করতে চেয়েছিল অনলাইনে, তাদের প্রশ্নের এই কথাগুলো শুনবার পরে তার প্রশ্নগুলো চলে যাবে, অটোমেটিক উত্তর পেয়ে যাবে। দেখেন, এখন আমি লিখলাম ফাহিম, ফাহিম, হ্যাঁ, তারপরে লিখলাম কি, এক্সাম্পল সহজ দিই, রিডস, হ্যাঁ, আমি লিখলাম কি, বুক, বুকস লিখলাম, ফাহিম রিডস বুকস, বই পড়ে। তারপর আমি লিখলাম ডেইলি। এটা একটা বাক্য না? এই বাক্যের মধ্যে তাহলে আমরা এখানে পেয়েছি সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, অবজেক্ট বসছে, মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব বসছে, ঠিক না? এখন এই অ্যাডভার্বটাকে আমি যদি বাক্যটাকে এভাবে লিখতাম, এভাবে লিখতাম, ডেইলি ফাহিম রিডস বুকস, তাহলে বাক্যটা অশুদ্ধ হতো কি? শুদ্ধ না? জি শুদ্ধ। স্যার। এই যে ডেইলি শব্দটা এখানে ছিল, এখান থেকে আমরা শুরুতে নিয়ে আসলাম। আপনি অ্যাডভার্ব গুলোকে দেখবেন এভাবে শুরুতে বসতে। তারা শুরুতে কেন আসে জানেন? ওই অ্যাডভার্বের অর্থের উপর জোর প্রদান করার জন্য, অ্যাডভার্বের অর্থের উপর জোর প্রদান করার জন্য। সে এই ডেইলি শব্দটা এখানকার শব্দ সে নয়, সে হচ্ছে আসলে এখানকার শব্দ। বাক্যের গঠন হচ্ছে এটাই একটাই, এভাবেই গঠিত হবে সকল সেন্টেন্স। সেন্টেন্স যখন কমপ্লেক্স হবে, এখানে কনজাংশন দিয়ে আর আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মডিফায়ার আসবে। সেন্টেন্স যখন কম্পাউন্ড হবে, এখানে কনজাংশন দিয়ে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মডিফায়ার আসবে। পৃথিবীতে স্ট্রাকচার হচ্ছে এই একটাই, হাজার রকম কোটি রকম স্ট্রাকচার এগুলো নাই, এগুলো জাস্ট এখান থেকেই বের হয়। পথ হচ্ছে এই একটা। তাহলে তার জায়গা হচ্ছে শেষে, কিন্তু সে শেষ থেকে শুরুতে আসছে, এবং সে যে শেষ থেকে শুরুতে আসছে কথা বোঝানোর জন্য এখানে একটা কি দিতে হয়? কমা দিতে হয়। এই জন্য আপনি, এই জন্য কি আমাকে বলবেন স্যার তাহলে নাউনের সাথে অ্যাডভার্ব বসলো না? এই নাউনের সাথে অ্যাডভার্ব বসছে এমন ভ্রান্ত ধারণা আপনার আসবে বলে এখানে কমাটা দিতে হয়। বোঝানো হয় এই শব্দের সাথে এই শব্দের কোনো সম্পর্ক নাই, এই শব্দটা আসছে শেষ থেকে। বুঝতে পারছি? এই জন্য হাউ এভার, হ্যান্স, ফার্দার মোর, দেয়ারফোর, মোর ওভার, ইন এডিশন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই সমস্ত শব্দ লিখলে আমরা কমা দেই। কারণ কি? ওরা সকলে আসলে একবার, এবং এরা শেষের শব্দ চলে আসছে কোথায়? শুরুতে। তাহলে এখানে আসলে ঘটনা একটাই। তাহলে আমাদের কাছে বিষয় হচ্ছে সাবজেক্ট, একটা অ্যাডভার্ব কোথায় বসবে? বাক্যের শেষে। আবার একটা অ্যাডভার্ব কোথায় বসবে? বাক্যের শুরুতে। তার মানে এটা ওই শুরু, বাক্যের শুরু না, এটা হচ্ছে বাক্যের শুরুর আগে গিয়ে বসে। বুঝতে পারছি? তাহলে তাহলে আমরা পেয়ে গেছি নাউন প্রোনাউনের জায়গা পেয়ে গেছি, ভার্বের জায়গা পেয়ে গেছি। এজেটিভ হচ্ছে নাউনের পিএস হিসেবে নাউনের সাথে লেগে লেগে আসবে। অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার হিসেবে এই জায়গায় আসবে। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব মডিফাই করার জন্য ভার্বের সাথে লেগে আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম না? যেমন আমি লিখেছিলাম, মনে করেন, হি হ্যাজ অলওয়েজ, অলওয়েজ, মনে করেন, আহ, লিখলাম কি, হি হ্যাজ থট, হ্যাঁ, এভাবে এভাবে কিছু কথা লিখলাম। তাহলে এখানে যদি সে সব সময় বলে, এই যে কথা, এই ভার্বের আগে এই অলওয়েজ শব্দটা বসছে, তাহলে এই বাক্যের মধ্যে হচ্ছে সাবজেক্ট, হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব, অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করার জন্য আসছে? ভার্বকে। তার মানে আমি বুঝতে চাচ্ছি, একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব এই যে একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন আমরা দেখেছিলাম, এখানে একটা নাউন আসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভের আগে মাঝখানে এখানে অ্যাডভার্ব ঢুকে যাবে, বলছি না? তাহলে একটা, আবার একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করে। এভাবে প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবাইকে সে মডিফাই করতে পারে। এই জন্য একটা অ্যাডভার্বকে আপনি সব জায়গায় বসতে দেখবেন, কিন্তু বাক্যের মেইন কোন পোস্টে বসলে তার পোস্ট হচ্ছে একটাই, ওটা হচ্ছে মডিফায়ার, ওটা হচ্ছে কি? মডিফায়ার। এবার কথা বেশি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি কথা বেশি তাড়াহুড়াও করছি না, জিনিসগুলোকে ক্লারিফাই করার জন্য এক্সাম্পল দিচ্ছি, বারবার করে বলছি। হ্যাঁ, এবার দেখেন, এখন একটা সেন্টেন্স আবারও, আবারও, আবারও লিখলাম,
সাবজেক্ট। তারপরে লিখলাম ভার্ব। আমরা এই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ধরলাম, এবং এখানে আমরা দিলাম অবজেক্ট, এবং এখানে আমরা দিলাম কি মডিফায়ার। এই হচ্ছে বিষয়। এখন দেখেন, এই যে প্রেপোজিশনের কাজ কি, তাহলে বাক্যের মধ্যে স্যার প্রেপোজিশন গুলো, আমি বলছিলাম প্রত্যেকটা শব্দের পজিশন নিয়ে কথা বলবো। এখন প্রেপোজিশনের পজিশনটা কোথায় স্যার? বাক্য তো শেষ, আপনি তো বলছেন এর বাইরে আর কোনো গঠন নাই। না, নাই, একটাই গঠন। পৃথিবীতে সব সেন্টেন্স এই গঠনের আদলেই হয়। হ্যাঁ, প্রেপোজিশনের কাজ, প্রেপোজিশনের কাজ হচ্ছে এই যে আমি বলেছিলাম এখানে একটা নাউন বসে। এখন আপনার যদি প্রয়োজন পড়ে এখানে নাউন একটা না হয়ে দুইটা হবে, আপনি জানেন এখানে একটা নাউন বসবে, এখানে নাউন একটা না হয়ে কয়টা বসবে? দুইটা। তখন এই দুইটা নাউনের মাঝখানে সংযোগ স্থাপন করার জন্য প্রেপোজিশন বসবে। তখন এই দুইটা নাউনের মাঝখানে সংযোগ স্থাপন করার জন্য প্রেপোজিশন বসবে। প্রেপোজিশন, প্রেপোজিশন। আবার আমি বলেছিলাম না, মডিফায়ার হিসেবে কি বসে? অ্যাডভার্ব। মডিফায়ার হিসেবে কি বসে? অ্যাডভার্ব বসে। যদি একটি মাত্র শব্দ হয় অ্যাডভার্ব হবে। কিন্তু আমি বলছিলাম এখানে কি বসতে পারে? নাউন। তার মানে এখানে একটা কি চলে আসতে পারে? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন প্লাস নাউন মিলে এখানে কিসের ভূমিকায় আসতে পারে? অ্যাডভার্বের ভূমিকায়। তার মানে অবজেক্ট পজিশনে দুটি নাউনকে এক করে বসাবার জন্য প্রেপোজিশন আসে। মডিফায়ারের জায়গায় একটা নাউনের আগে প্রেপোজিশন বসে ওই নাউনটাকে অ্যাডভার্ব বানায়। সাবজেক্ট পজিশনে দুটি নাউনের মাঝখানে প্রেপোজিশন বসে। এই কাজের বাইরে আর কোনো কাজ কোনো প্রেপোজিশন পৃথিবীতে কখনো করবে না। যদি করে তাহলে সে প্রেপোজিশন না। আর অন্য কোনো শব্দ যদি এই তিনটি কাজ করে তাহলে তারাও প্রেপোজিশনে রূপান্তরিত হবে। যেমন এই জায়গা থেকে গত 3 BCS এর প্রশ্ন দেখলে এখান থেকে 2বার প্রশ্ন পাবেন। যারা আসলে প্রেপোজিশন না, কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে বাক্যের মধ্যে, ওরকম আইডেন্টিফিকেশনের মধ্যে প্রশ্ন আসছে। তাহলে আগে আমার মূল কথাটা বলে। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট পজিশনে যদি একটি নাউন না হয়ে দুইটি নাউন আসে, দুইটি নাউনের মাঝখানে প্রেপোজিশন, একই ঘটনা অবজেক্ট পজিশনে। অথবা যদি কোনো মডিফায়ার পজিশনে যদি কোনো নাউন আসে, ওই নাউনের আগে একটা কি বসবে? প্রেপোজিশন। এই তিনটি কাজ করবে কে? প্রেপোজিশন। মনে করেন দা, দা, আমি কালার বানানটা ভাবে লিখলাম, কালার অফ দিস কার ইজ ভিভিড। এই গাড়ির রংটা খুব বেশি কড়া। হুম। তাহলে আবার লিখলাম দা, হ্যাঁ মনে করেন উই নোটিসড দা পাওয়ার অফ আওয়ার স্টুডেন্টস। আমাদের শিক্ষার্থীদের ক্ষমতা আমরা দেখছি। ঠিক আছে। তাহলে আবার আরেকটা বাক্য লিখলাম, দে হ্যাভ, মনে করেন ফিনিশড, দে হ্যাভ ফিনিশড ইট ইন দা, আচ্ছা মর্নিং লিখলাম। এবার দেখেন এখানে তিনটি জায়গায় প্রেপোজিশন আসছে। এই তিন জায়গার বাইরে যদি অন্য কোথাও আপনি প্রেপোজিশনকে ব্যবহার করেন তাহলে আপনার ঘটনা শেষ, আপনার ওগুলা প্রেপোজিশন না। এই তিনটি জায়গায় এই ব্যবহার হবে। তাহলে হিসাবটাকে, অর্থাৎ পুরো জিনিসগুলোকে আমি একেবারে একটা লাইনে ফ্রেমে নিয়ে আসছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইস্তেফার। তাহলে এখানে দেখেন কার একটা নাউন, কালার একটা নাউন, দুইটাই নাউন। তাহলে দুইটি নাউন বলে দুইটি দায় আসছে। এই দুইটার মাঝখানে বসছে কে? প্রেপোজিশন। তাহলে এই প্রেপোজিশনটা মূলত দুটি নাউনকে এক করে একসাথে সাবজেক্ট পজিশন, সাবজেক্ট বানাইছে ইজ ভার্বের। অনুরূপভাবে এখানে দেখেন পাওয়ার একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ। এই দুইটার মাঝখানে প্রেপোজিশনটা এই 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 পুরা জিনিসটাকে অবজেক্ট অবজেক্ট বানিয়েছে। অনুরূপভাবে দে সাবজেক্ট, হ্যাভ ফিনিশড ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। এই যে দা মর্নিং, দা মর্নিং হচ্ছে নাউন। এই নাউনের আগে এই প্রেপোজিশনটা বসে, প্রেপোজিশনটা এই নাউনটাকে অ্যাডভার্বে রূপান্তর করছে। বুঝতে পারছি? এই তিনটি জায়গায় প্রেপোজিশন বসবে, প্রেপোজিশনের আর কোনো কাজ নেই। বুঝতে পারছি? এইটুকু কথা ক্লিয়ার?
অনলাইনে রেসপন্স দেন। ইয়েস স্যার। তাহলে প্রেপোজিশনের কাজ কয়টা? তিনটা। সাবজেক্ট পজিশন, এই কথাগুলোকে ক্লিয়ার করে মাথার মধ্যে একেবারে জনম জনম থেকে এভাবেই আপনি জানেন, ওভাবেই বিশ্বাস রাখেন। কোনো বই, কোনো রেফারেন্স, কোনো জ্ঞানী গুণীর কোনো রেফারেন্স দরকার নেই, ব্যাপারটাকে আপনার কমন সেন্স হিসাবে নেন। মানে এই বিষয়গুলো এভাবেই হয়, ওভাবে মানে যেন আপনার কাছে জিনিসগুলোকে জটিল না লাগে, আপনার বিশ্বাস হচ্ছে এগুলো এভাবে হয় এরকম। তাহলে একটা প্রেপোজিশনের জন্ম হচ্ছে তিনটি কাজ করার জন্য। একটা সাবজেক্ট থাকে বাক্যের মধ্যে, এই সাবজেক্ট পজিশনে যদি একাধিক নাউন আসে, ইভেন তিনটা নাউনও আসতে পারে, চারটা নাউন আসতে পারে, সবগুলাকে সংযুক্ত করে এক জায়গায় একটা ইউনিট বানানোর জন্য। অনুরূপভাবে একই কাজটা অবজেক্ট পজিশনে করে, আবার একই কাজটা সে প্রেপোজিশন প্লাস নাউন এভাবে মডিফায়ার গঠনের জন্য করে। তাহলে স্যার দুইটি ভার্বকে যুক্ত করার জন্য কি কোনো প্রেপোজিশন আসে? আসে না। বুঝতে পারছি? দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করার জন্য কি কোনো প্রেপোজিশন আসে? আসে না। বুঝতে পারছি কিনা? দুটি অ্যাডভার্বকে যুক্ত করার জন্য কি কোনো প্রেপোজিশন আসে? আসে না। তার মানে তার কাজ সহজ, সে শুধুমাত্র দুটি নাউনকে যুক্ত করার জন্য কি করবে? আসবে। যেমন পরীক্ষায় আসছিল, এমন একটা এক্সাম্পল দিই, পরীক্ষা আসছিল এমন একটা এক্সাম্পল দিই বিসিএস পরীক্ষায়। মনে করেন, সহজ এক্সাম্পল, আই নো নাথিং। আই নো নাথিং। এটা পরীক্ষায় রিগার্ডিং আসছিল নাকি কনসিডারিং আসছিল আমি ভুলে গেছি। রিগার্ডিং দিস ম্যাটার, এই টাইপের একটা এক্সাম্পল এর মধ্যেই আসছিল বিসিএস পরীক্ষাতেই পড়ে। এখন বলা হচ্ছে রিগার্ডিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? তাহলে আমরা যারা আজকে ক্লাস করছি আমরা সকলেই জানি এখানে আই হচ্ছে কি? সাবজেক্ট। নো হচ্ছে কি? ভার্ব। ভার্ব। তাহলে নাথিং হচ্ছে অবজেক্ট, কারণ নাথিং তো একটা প্রোনাউন। হ্যাঁ। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। তাহলে আমরা জানি সাবজেক্ট পেয়ে গেছি, আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, অবজেক্টও পেয়ে গেছি। সাবজেক্ট, ভার্ব, ভার্ব, আবার অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এই তিনটি পাওয়া যাওয়ার পরে যদি যা থাকে, পৃথিবীতে আর কোনো কিছু অন্য কোনো নামে বেনামে পোস্টহীন ভাবে কেউ আসলে, সংগঠনে দলের মধ্যে যদি আপনার কোনো পদ না থাকে, আপনি কি ঢুকতে পারবেন অফিসে? পারবেন না। তাহলে এখানে পোস্ট হচ্ছে আজ চারটা, অন্য কোনো নাম অন্য কোনো পরিচয় আর কেউ কোনোদিন আসতে পারবে না, না, না। তাহলে এখানে আসবে, এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি কেউ আসে, তাহলে তার একমাত্র পরিচয় হচ্ছে সে কি? মডিফায়ার। সে হচ্ছে মডিফায়ার। তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, এটা বিসিএস এর প্রশ্ন। সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি, এখন অবজেক্টও পেয়ে গেছি, এরপরে যা আছে তা কি হবে? মডিফায়ার। এখন মডিফায়ার হতে গেলে তাহলে দিস ম্যাটার এটা নাউন না? তাহলে এই নাউনকে কি আমি মডিফায়ার বলতে পারবো? পারবো না। তাহলে নাউনকে মডিফায়ার বলার জন্য তার আগে একটা কি দরকার? প্রিপোজিশন দরকার। তাহলে এই দিস ম্যাটার এই অংশকে এই অংশের সাথে সংযুক্ত করার কাজটা করছে রিগার্ডিং। তাহলে এটা কি? প্রিপোজিশন বলো না, এটা কি? প্রিপোজিশন। ওই যে সহজ এক্সাম্পলটার মতো, যেমন দেখেন, হি সাবজেক্ট, তারপর লিখলাম কি? রিডস, ভার্ব, ইংলিশ অবজেক্ট। তাহলে আই সাবজেক্ট, হি সাবজেক্ট, নো ভার্ব, রিড ভার্ব, নাথিং অবজেক্ট, রিডস ইংলিশ অবজেক্ট। এবার দেখেন, আমি লিখলাম কি? ইন দা, ইন দা লাইব্রেরি। তাহলে এই দা লাইব্রেরি এই নাউনটাকে যুক্ত করার জন্য ইন প্রেপোজিশনটা কাজ করছে। তাহলে ইন দা লাইব্রেরি পুরোটা মিলে হয়েছে কি? মডিফায়ার অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ। একই ঘটনা ঘটছে, ই সাবজেক্ট, আই সাবজেক্ট, রিড ভার্ব, নো ভার্ব, ইংলিশ অবজেক্ট, নাথিং অবজেক্ট, ইন দ্য লাইব্রেরি মডিফায়ার, রিগার্ডিং দিস ম্যাটার পুরোটা মিলে মডিফায়ার। এই রিগার্ডিং শব্দটা কোনো ইন, অন, অফ, বাই, ফর, উইথ, অ্যাবাউট, বিফোর এগুলোর মতো প্রেপোজিশন না। তার মানে সে গঠনগতভাবে ইন এর মতো প্রেপোজিশন না হলেও, সে যেহেতু দা লাইব্রেরি এই নাউনটাকে মডিফায়ার বানানোর কাজ যেভাবে ইন করছে, দিস ম্যাটার এই অংশটাকে মডিফায়ার বানানোর কাজ রিগার্ডিং করছে, এবং রিগার্ডিং শব্দটা অ্যাবাউট প্রিপোজিশনের অর্থে ব্যবহার হয়েছে। আই নো নাথিং অ্যাবাউট দিস ম্যাটার বললেও কথাটা হয়। সুতরাং এটা প্রিপোজিশন। এটা বিসিএস পরীক্ষার এই প্রশ্ন, এই যে একেবারে 43, 44, 45 যে কোনো একটা পরীক্ষা। তার মানে আমরা বুঝে গেছি প্রিপোজিশনের কাজটা কি। প্রিপোজিশনের কাজটা কি? তাহলে আমি হিসাব করে দিলাম,
আমি প্রত্যেকটার কথাগুলো কিন্তু মাপা, এই জন্য বলছি ভিডিওটা আবার দেখতে হবে আপনাকে। আপনি অনেক দক্ষ হলেও আমার সব কথা বুঝছেন, এরপরে ওই ভিডিওটা আপনার আবার দেখতে হবে, এরপর আপনাকে একটা নোট করতে হবে আমি আপনাকে কি কি বলছি ওখানে। নাউন কোথায় কোথায় বসে, নাউন বসে সাবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে, মডিফায়ার গঠন করতে। এডজেক্টিভ কোথায় বসে, নাউনের পিএস হিসাবে। ভার্ব কোথায় বসে, এই ভার্বের কি কি বৈচিত্র্যতা আছে। ভার্ব ট্রানজিটিভ হতে পারে, ইন্ট্রানজিটিভ হতে পারে, লিঙ্কিং হতে পারে। ভার্ব আবার এডজেক্টিভ, এডজেক্টিভ নাউনের পিএস হয়ে নাউনের আগে পরে বসার পাশাপাশি কমপ্লিমেন্ট হিসেবে একটা এডজেক্টিভ আসতে পারে। একটা অ্যাডভার্বের জন্য একটা আলাদা একটা পজিশন আছে, পজিশনটা হচ্ছে সে মডিফায়ার হিসেবে বসে বাক্যের শেষে। আবার যদি ওই অ্যাডভার্বের অর্থের উপর যোগদান করার জন্য আমরা চাইলে বাক্যের শুরুতে তাকে নিয়ে আসতে পারি। এই কথাগুলোর বাইরে একটা অ্যাডভার্ব কিন্তু ওই যে একটা সাবজেক্ট গঠন করা, তাহলে একটা সাবজেক্ট এক শব্দ দিয়ে না হয়ে অনেক শব্দ দিয়ে হতে পারে। তাহলে সাবজেক্ট পজিশনে মনে করেন অনেকগুলো শব্দ, আবারও একটু বুঝাচ্ছি, নাউন বসছে, নাউনের আগে নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ বসছে, এরপরে এখানেও একটা ভার্ব চলে আসতে পারে, পারে না? এখানে একটা ভার্ব বসছে, এই ভার্বকে মডিফাই করার জন্য এখানে একটা ভার্ব চলে আসতে পারে। অনুরূপ ভাবে এখানে একটা অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন, এভাবে মিলে। আবার এর আগে মনে করেন আরো একটা কি থাকলো, ডিটারমিনার থাকলো, অ্যাডজেক্টিভ থাকলো। হ্যাঁ, আবার এখানে তো একটা অ্যাডভার্ব বসেই। তার মানে অ্যাডভার্বের জায়গাগুলো আমরা খুব ইজিলি অ্যাডভার্বকে আমরা চিনতে পারবো, কারণ অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো শব্দের আগে বসে তারে অতিরঞ্জিত করা, তারে মডিফাই করা, তারে এমফাসাইজ করা, তার অর্থের উপর প্রভাব বিস্তার করা, এগুলো সে করতে পারে। কিন্তু নাউন প্রোনাউনের সাথে সে করতে পারে না, কারণ এ এ হচ্ছে মেয়ে, অ্যাডভার্ব মেয়ে। তাহলে বুঝছো, মেয়ে সব জায়গায় কাজ করতে পারে না। টেম্পুর পিছনে, মানে মেয়েদের অনেক ক্ষমতা, কিন্তু টেম্পুর পিছনে ঝুলতে বললে ঝুলতে পারে না। ঝুলে ঝুলে আমরা যাই না লেগুনের পিছনে। আবার এই টেম্পুর পাশে ড্রাইভারের সিটে পাশে বসে বসতে বললে তারা যাইতে পারে না। একবার হচ্ছে ওরকম, মানে এরা বড় জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, এরকম। তাহলে কথা হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের কাজ কি? প্রেপোজিশনের কাজ হচ্ছে এখানে দুইটি নাউন মাঝখানে প্রেপোজিশন বলেছি, এখানে দুইটি নাউন মাঝখানে প্রেপোজিশন বলছি, এখানে একটি নাউন তার আগে প্রেপোজিশন বলছি। এর বাইরে আর কোনো কাজ একটা প্রেপোজিশন করে না, এবং এই কাজটা যদি অন্য কেউ করে তাকেও আমরা কি বলবো, প্রেপোজিশন বলবো। আচ্ছা, তাহলে আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, ওখান থেকে আমি আবারও লিখবো নাউন, প্রনাউন। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তারপরে হচ্ছে প্রেপোজিশন চলে গেল। হ্যাঁ, এরপরে আমাদের আরেকটা রয়ে গেল কি, কনজাংশন। এরপরে আমাদের আরেকটা আসবে কি, ইন্টারজেকশন। কনজাংশনের কাজ কি? তেমন কোনো লম্বা কথার দরকারই নেই, এক শব্দে কথাটা যথেষ্ট। ধরেন একটা সেন্টেন্স লম্বা করবো, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্ট বসালাম, মডিফায়ার বসালাম। এখন সেন্টেন্সটাকে আমরা কি করব, কমপ্লেক্স করব। এখানে একটা কি বসবে, কনজাংশন বসবে, এদিকে আবার সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে, মডিফায়ার বসবে। তাহলে এই বাক্য এবং এই বাক্য দুইটি মিলে একটি বাক্যে রূপান্তর করবে কে? কাজ শেষ, আর কোনো কথার দরকার নেই। কনজাংশনের একমাত্র কাজ হচ্ছে ওই কাজটা করা। এই জন্য আমরা দেখেন, আমি যদি বলি ফাহিম অ্যান্ড করিম রিড কেমিস্ট্রি, তাহলে এখানে রিড হচ্ছে কি, বার। তাহলে এখানে ফাহিম এন্ড করিম দুইটা মিলে হচ্ছে কে, সাবজেক্ট। তারা দুইটা মিলে যদি সাবজেক্ট হয়, মাঝখানে এই যে শব্দটা, এটা কিন্তু প্রেপোজিশন, কিন্তু এন্ড হচ্ছে জন্মগতভাবে কনজাংশন। কিন্তু এখানে সে আসছে কি হিসাবে, প্রেপোজিশন হিসেবে। ওই যে বলেছিলাম, একটি সাবজেক্টের মধ্যে যদি দুইটি নাউন আসে, দুইটি নাউনকে সংযুক্ত করার জন্য যে আসবে সে প্রেপোজিশন। কেউ কেউ বলবে এটা কনজাংশন। এক্সেন্স এটা কনজাংশন কিভাবে জানেন? এখানে হচ্ছে আসলে দুইটি বাক্যকে আমরা একটা বাক্যে রূপান্তর করছি। এটা হচ্ছে আসলে ফাহিম রিডস কেমিস্ট্রি অ্যান্ড করিম রিডস কেমিস্ট্রি। এই পুরো কথাটাকে আমরা এক জায়গায় এনে আমরা বলছি ফাহিম অ্যান্ড করিম রিড কেমিস্ট্রি। ওই সেন্সে ফাহিম অ্যান্ড শব্দটা কনজাংশন, ওটা মিথ্যা কথা না। এই জন্য ওগুলো নিয়ে অত ঝামেলা করার, অত টেনশন করার কিছু নাই। তবে আপাত দৃষ্টিতে যদি এটা সিম্পল সেন্টেন্স হিসেবে বিবেচনা করি, যদি এটা সিম্পল হয় তাহলে এটা প্রেপোজিশন। কারণ যদি এটা সিম্পল সেন্টেন্স না হয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, তখনই এটা কনজাংশন হবে। তার মানে এটা কনজাংশন ব্যবহার হয়েছে কি হিসাবে, প্রেপোজিশন হিসাবে। হুম। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে দুটি বাক্যকে কি করা, যুক্ত করা। এরপরে আমাদের আছে কি, ইন্টারজেকশন।
ইন্টারজেকশন বাক্যের মধ্যে কোথাও বসতে পারে না। হ্যাঁ, মনে করো, ও, হ্যাঁ, শি ইজ নো মোর। আচ্ছা, যেহেতু আমরা এখানে কি করলাম, বিশ্ববোধক চিহ্ন এখানে দিলাম, তাহলে আমরা ওদিকে দিলাম না। দুঃখ, এখন যারা ইসকনের আন্দোলন করছে, এদের আফসোসের বড় জায়গা হয়তো শেখ হাসিনা আর নাই, ঠিক না? দুঃখ, আরে আম্মা ডাকে, তারা দেবী ডাকে, কত কিছু করছে। এখন এরকম দিবা স্বপ্ন দেখে লাভ আছে? শেখ হাসিনাকে আর আসবে? পলিটিক্যাল দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠেও যদি কথা বলি, এত অন্যায় করার পরে একটা মানুষ কিভাবে ক্ষমা পায়, বা একটা মানুষের পক্ষে কিভাবে কথা বলে, যারা কথা বলে তাদেরকে মানুষ আছে, ক্লিয়ার কথাবার্তা বলে দিল, কথা বলছে, মিনিমাম একটা বিবেকের ব্যাপার আছে। তাহলে শেখ হাসিনার জন্য কান্না করছে, ও শি ইজ নো মোর, কান্না। এই কান্না করার জন্য বাক্যের শুরুতে আসবে। এরা বাক্যের যে সংগঠনের যে পোস্ট আছে, এগুলা কোনো জায়গায় বসতে পারে না। এবং ইভেন কখনো তারা বাক্যের অন্য কোনো জায়গায় মাঝখানে শেষেও যাবে না, শুধু শুরুতে বসবে। শুরুতে বসার দুইটা বিষয় বিষয় একটা হচ্ছে, আপনি চাইলে তাকে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে এভাবে বসাতে পারেন, অথবা বিস্ময়বোধক চিহ্নটা এখানে দিয়ে এদিকে কমা দিতে পারেন। বুঝতে পারছি? এখন ইন্টারজেকশনের কোনো কোনো সীমা নাই। ইন্টারজেকশন যে কোনো শব্দ হতে পারে। ইন্টারজেকশন মানে কোন একটা ব্যথা পেয়েছেন, উফ, উফ শব্দের জন্য কোন শব্দ, কোরআন শরীফে আছে, লা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, লা তাকুল্লাহুমা উফ, তোমরা উফ শব্দ বলো না। হ্যাঁ, এই উফ শব্দ উফ ব্যবহার করা হয়েছে। তাহলে কথা হচ্ছে, ইন্টারজেকশন হচ্ছে মনের আবেগ, হর্ষ ও বিষাদ প্রকাশের জন্য যে সকল কথা আমরা প্রকাশ করি, এরা বাক্যের ভেতরে গঠনের মধ্যে, কনস্ট্রাকশনের মধ্যে আসে না। তাহলে আমরা এখন দেখে গেছি একটা নাউন। নাউন, সে কি কি হয়? সে কি কি হয়? সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, অনুরূপভাবে প্রেপোজিশন প্লাস নাউন হয়ে সে কোন জায়গায় বসে? কোন জায়গায় বসে? মডিফায়ার হিসেবে বসে। প্রনাউন, প্রনাউন বসে কোথায়? প্রনাউন হচ্ছে মূলত সভাপতি। নাউন সভাপতি হচ্ছে, সভাপতি যদি না থাকে, এ হচ্ছে কি? এ হচ্ছে সভাপতি, এর ক্ষমতা বেশি। এই জন্য ডক্টর ইউনূস ক্ষমতায় যখন দিছে তারে, উপদেষ্টা, সে কি করলো? মিনিস্ট্রি বেশিরভাগ নিজের কাছে রেখে দিয়ে অন্যদেরকে একটা দুইটা, তোরা এগুলা দেখ, বাকি সব আমার। শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ছিল, গুরুত্বপূর্ণ পাঁচটা মন্ত্রণালয় নিজের কাছে রেখে দিত। মানে যার ক্ষমতা বেশি, যে সুপ্রিম, সে দরকারি জিনিসগুলো রেখে দেয় সংরক্ষণ। এটা অনেক সময় দেশের জন্য প্রয়োজনও পড়ে, মানে দরকারি দপ্তরগুলো মেইন জায়গায় কন্ট্রোলে রাখা, এরকম কতগুলো ব্যাপার থাকে। এই জন্য সে কি করে, নাউন যেহেতু সভাপতি, তার ক্ষমতা আছে, সে দুই জায়গায় বসছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, বার হচ্ছে কি, তো এ যেভাবে সভাপতি, একইভাবে সে কি, রাজা। এটা হচ্ছে কি, রানী। সে সব সময়, আর এটা যেহেতু মেয়ে, নিজের জায়গা ছেড়ে যায় না, নিজের জায়গা ছেড়ে, রানী, মেয়ে 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 মানুষ তো, সে তো যেখানে যেখানে যাবে না, আর রানী মানুষ, অটোগ্রাফের জন্য মানুষ ডিস্টার্ব করবে। আর আধুনিক যুগের মেয়েরা তো এখন নিজের দাম নিজে কমায় ফেলছে যেখানে সেখানে গিয়ে। কিন্তু আগের যুগের রাজা রানী, এগুলো তো অ্যারিস্টোক্রেসি ছিল, আভিজাত্য ছিল। এটা সাধারণ মেয়ে না, এটা রানী। এটা নিজের জায়গা ছেড়ে যেখানে সেখানে যাবে না। এরপরে অ্যাজেটিভ। অ্যাজেটিভ হচ্ছে রাজার পিএস। রাজার কি? পিএস। তাহলে সে সে সব সময় কার সাথে? হ্যাঁ, রাজার সাথে সাথে থাকে। তাহলে আমরা এখানে এরপরের গুলোতে যাব আগে। তাহলে নাউন, সে হচ্ছে রাজা, আর ও হচ্ছে সহসভাপতি, ঠিক আছে। বার, রানী,
অ্যাডজেক্টিভ হচ্ছে রাজার পিএস। ঠিক আছে, লেখা শেষ। ভিডিও যেহেতু এগুলো তো আসলে আহ, নিজেরা সংরক্ষণ করতে পারবেন বা এতক্ষণ লিখে ফেলছেন। এরপর হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের নিজস্ব একটা জায়গা আছে, ওটা হচ্ছে সে কি হিসেবে বসে, মডিফায়ার হিসেবে বাক্যের শেষে অথবা কমাযুক্ত হয়ে শুরুতে বসে, কমাযুক্ত হয়ে শুরুতে বসে। এবং এবং নাউন এবং প্রনাউন ছাড়া, নাউন এবং প্রনাউন ছাড়া অন্য যে কোনো শব্দকে সে কি করে, মডিফাই করতে ব্যবহৃত হয়। এ হচ্ছে অ্যাডভার্ব নিয়ে কাহিনী। ঠিক আছে। এবং একটা অ্যাডভার্বের আচরণ হচ্ছে মূলত কিসের মতো, ঘটকের মতো। যখন যেখানে যায় তারা শুধু পাম দেয়। শুধু ঘটক নিম্ন শ্রেণীর পেশাজীবী বলে সে রাজা পর্যন্ত পৌঁছাতে পারে না। সে বঙ্গভবনে ঢুকতে পারতো না শেখ হাসিনা থাকতে, এখন যমুনাতে যেতে পারে না ইউনূস থাকতে। ঠিক আছে। সে একটু নিম্ন লেভেলের মানুষ। হুম। তাহলে সে কোথায় যেতে পারবে না। আর বাকি সবার কাছে যখন যারা পায় তারা শুধু তেল মারে, তার থেকে কিছু নিয়ে যেন সে চলতে পারে, মানে পাশে গিয়ে যেন একটু বসে থাকতে পারে। এই হচ্ছে কার আচরণ, অ্যাডভার্বের আচরণ। এবার আসেন, এরপরে হচ্ছে আমাদের প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন হচ্ছে জোড়া লাগায়, কি লাগায়, জোড়া লাগায়। এটা হচ্ছে মূলত নাউন প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস নাউন। এভাবে 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 সে ফ্রেজ গঠন করে, ফ্রেজ গঠন করে। প্রিপোজিশন কিন্তু শুধু ফ্রেজ গঠন করে আর কিছু করে না। দুইটাকে জোড়া লাগিয়ে কি করে, একটা টিম করে। টিম, মনে করো দুইটা নাউনকে মিলিয়ে সাবজেক্ট বানায়, দুইটা নাউনকে মিলিয়ে অবজেক্ট বানায়, একটা প্রিপোজিশন একটা নাউনকে মিলিয়ে অ্যাডভার্ব বানায়। এই ফোনের আর কোনো কাজ নেই। কথা বুঝছো? হ্যাঁ। এর আর কোনো কাজ নেই, মাত্র তিনটি কাজ, মাত্র তিনটি কাজ, আর কোনো কাজ নেই। সে কি কি বানায়, সে বানায় সাবজেক্ট, সে বানায় অবজেক্ট, সে বানায় কি মডিফায়ার। হিসাব ক্লিয়ার? এটা হচ্ছে কার কাজ, প্রেপোজিশনের কাজ। প্রেপোজিশন এভাবে আশা করি যারা লিখছেন, লিখে লিখে ক্লাস করছেন, তারা লিখে নিচ্ছেন বা ভিডিও দেখে আবার দেখবেন। এরপরে হচ্ছে আমাদের কি, কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে মূলত দুটি ক্লজ। হ্যাঁ, অর্থাৎ বাক্যগুলোকে আমরা তখন ক্লজ বলবো। দুটি ক্লজকে কি লাগানো, জোড়া লাগায় একটি কমপ্লেক্স অথবা কি করে কম্পাউন্ড সেন্টেন্স বানায়। এখানে আমি তেমন কোনো অতিরঞ্জিত কথা লিখি নাই। আর না এই বাকি কথাগুলো যেমন ইন্টারজেকশনের কথা লেখার দরকার নেই। আমি জাস্ট ওখানে লেখার মতো ছিল প্রথম তিনটা, বা এগুলো জাস্ট ইয়া করে দিলাম। আজকে এইটুকু থাকলো। সবাই ভালো থাকবেন। এবং অবশ্যই বলছি ক্লাসটা একাধিকবার দেখবেন, একাধিকবার দেখে পুরো ক্লাসটাকে ডিজাইন করবেন। সবচেয়ে ইফেক্টিভ হবে আমি যে কথাগুলো বলছি, যেভাবে বলছি, প্রয়োজনে একই এক্সাম্পল গুলোর মতো আরো নিজে নিজে। আমি এত সহজ এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পল কারোই মুখস্থ রাখার দরকার নেই। এবং এক্সাম্পল গুলো আপনি ছোট কাউকে বুঝাবেন, ছোট কাউকে বুঝাবেন। আবারও বলছি, এখানে জ্ঞানী গুণী হওয়ার কোনো বিষয় না। আমি দীর্ঘদিন ধরে পড়াই, স্টুডেন্টদের ডিফিকাল্টি গুলো আমি দেখেছি, দৃষ্টিভঙ্গিতে সমস্যা থাকার কারণে অনেক সহজ জিনিসকে তারা অনেক কষ্ট করতে হয়। ইংরেজি খুব ইজি,
কিন্তু এই বিষয়গুলো এভাবে আমরা ধাপে ধাপে আগাবো এবং ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। তো আজকে সময় যতক্ষণই হোক, কম হোক আর বেশি হোক, আমি এখানে শেষ করবো, কারণ এখন ওই রিটেন নিয়ে আমার একটু একটা ভিডিওর কাজ করতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। স্যার একটু বলতেন স্যার। জি, প্রশ্ন স্যার আছে? বলছিলাম, জি স্যার বলছিলাম যে স্যার আপনার কোনো বই আছে না স্যার এরকম ইংলিশ? জি জি, আমার বই আছে, বই অবশ্য আমি এখানে আনি নাই। আমার একটা বই আছে, দা ক্যাটালগ। বিষয়গুলো ওখানে বাবা অনেক ক্লারিফাই করে। আমারটা খুব ভালো মানে আমারটা বই শুধু গাইড না, কালেকশন অফ কোয়েশ্চেন্স না। এটা কালেক্ট করার জন্য আপনারা 01, আমি একেবারে ঢাকার নাম্বার দিই যেন কম খরচে অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারেন। এটা ইয়াতে পাবেন, রকমারিতে আছে, তারপরে হচ্ছে খুশরুজের ওয়েবসাইটে আছে, অথবা আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করলে মানে ইয়াতে পাবেন, মানে কম খরচে আর কি, মানে এটা কত ইয়া করে? ছাড়া। 01623850550। এটা হচ্ছে এই এই নাম্বারটাতে, এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এটা বাংলা বাজারের একেবারে হেড অফিসের নাম্বার, মানে যেখান থেকে বই সরাসরি সব দিকে ডিস্ট্রিবিউট হয়। হ্যাঁ, ওরা ওইটা স্যার, ওই ওইটা স্যার প্রাইস কত পড়তো স্যার? ওটা ওখান থেকে আমার রেফারেন্স দিবেন, বলুন যে স্যারের, আমি স্যারের স্টুডেন্ট, তখন হয়তো 500 বা 500 টাকা দিয়ে দিয়ে দিবে। এমনিতে বইয়ের অনেক দাম, ওটা বাজারে প্রায় 850-900 টাকা দাম। আমি নীলক্ষেত গেলে, যেমন আমি ওই দিন আমাকে একজন ফোন দিল, তার থেকে সে আমাকে ফোনে অনেকবার কল করছে, আমি ক্লাসে ছিলাম, তো স্যার আপনাকে অনেক কল দিছি, নীলক্ষেতে আমার থেকে এটা 900 টাকা নিল। এ, এরকম বেশি দামে কেনার পরে সে আমাকে ফোন দিল, বা আমাকে ফোন যখন দিয়েছে তখন পাই নাই। তার চেয়ে বরং আপনারা এখান থেকে কিনবেন, এখানে ডিসকাউন্টে পাবেন। এই হচ্ছে বিষয়।